আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এম ফাহিম হাসান। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত রিটেন ক্লাস হবে। এখানে প্রশ্ন কেমন হতে পারে, কেমন টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। প্রশ্ন কেমন হতে পারে, যেহেতু আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা, এখান থেকে 7 মার্কসের কোশ্চেন হবে, তাহলে তুলনামূলকভাবে গত বছর তুলনায় এবার কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, আমার যেহেতু 7 মার্কস, ঠিক আছে, মার্ক থাকবে 7। তো এখন 7 মার্কসের জন্য কোশ্চেন কয়টা হবে? কোশ্চেন কি একটা হবে নাকি দুইটা হবে? ইট ডিপেন্ডস। কারণ 7 মার্কের জন্য একটা কোশ্চেন আমার মনে হয় না একটা কোশ্চেন দিবে। এখানে কমপক্ষে কয়টা কোশ্চেন হবে? দুইটা। আমার যত দূর মনে হয় আর কি, 7 মার্কের জন্য একটা কোশ্চেন হয় না। তো 7 মার্কের জন্য সেক্ষেত্রে দুইটা কোশ্চেন আসতে পারে। তো দুইটা কোশ্চেন আসলে দেখা যাবে যে 3 করে একটা 4 অথবা একটা 3.5 করে এরকম করে আসবে। তো সেই ক্ষেত্রে মনে রাখবা যে বিষয়টা, যে তুমি যে এই ধরো 3.5 করে একটা কোশ্চেন আসলো, তাহলে এই কোশ্চেন আসলে তুমি কতটুকু লিখবা বা হচ্ছে কতটুকু লিখলে তুমি পুরো মার্কস পাবে, এটা অনেকেরই প্রশ্ন। তো আসলে এটা আসলে ডিপেন্ড করে স্যার। তো এই কত মার্কের জন্য তুমি কতটুকু লিখবা, এটা ডিপেন্ড করতেছে বেশ কিছু জিনিসের উপরে। বেশ কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে। কি কি? নাম্বার 1, যেমন ধরো হচ্ছে তোমাকে প্রথমে দেখতে হবে এই কোশ্চেনের নাম্বার কত, ঠিক আছে, এই কোশ্চেনের মার্ক কত, এই মার্কের উপর ডিপেন্ড করে তুমি লিখবা। এখন কোশ্চেন মার্ক 3.5, এটার জন্য তুমি নিশ্চয়ই অনেক বড় করে লিখতে যাবা না। দ্বিতীয়ত হচ্ছে তোমার অবশ্যই টাইমের দিকে খেয়াল রাখতে হবে, কারণ এক কোশ্চেন লিখতে গিয়ে আরেক কোশ্চেনের সময় নষ্ট করে ফেলা যাবে না। তৃতীয়ত আমার একটা স্পেসের বিষয় থাকে। স্পেস অর্থাৎ আমার কতটুকু জায়গা দেওয়া হয়েছে প্রশ্নের জন্য। আমাকে যদি আইডেন্টিফাই করে দিয়ে দেওয়া হয় যে আমাকে এতটুকু জায়গার মধ্যে আমার কোশ্চেনটা লিখতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে এতটুকু জায়গার মধ্যে যে আমি লিখবো, এটা কিন্তু আগে থেকে প্রি প্ল্যান করে ফেলতে হবে। কারণ আমি ধরো হচ্ছে একটা কোশ্চেনের মধ্যে 5টা পয়েন্ট আছে, তো আমি দেখা গেল যে 2টা পয়েন্ট লিখেই এক পেজের 1/3 শেষ করে, মানে 2/3 শেষ করে ফেলছে। অর্থাৎ এক পেজের আমার যতটুকু জায়গা দিছে তার 3/2 অংশ আমি 2 পয়েন্টে শেষ করে ফেলছে। তাহলে এক অংশে 3টা পয়েন্ট লেখা যাবে না। এই জন্য শুরু থেকে তোমাকে কি করতে হবে, ওই খাতাটাকে তোমাকে এইভাবে বাজেট করে নিতে হবে যে এতটুকু অংশে আমি এতটুকু লিখবো, এমন করে, মানে সবগুলো পয়েন্ট বা কথা যেন আমি ওই নির্দিষ্ট জায়গার মধ্যে দিতে পারি। তাহলে এই জিনিসটা মনে রাখবা, কত নাম্বার দেওয়া আছে, কত সময় আমার হাতে আছে, এবং আমার স্পেসটা কেমন দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু লিখতে হবে। যেহেতু আমার 40 মার্কস, আমার মিনিমাম কিন্তু 20+ না থাকলে কিন্তু আমার জন্য চান্স পাওয়াটা দুরূহ বিষয় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু কমার্সের সাবজেক্টগুলোতে এখন রিটেনের 20 মার্কস আছে, তো এখানে ভালো করার কিন্তু একটা সুযোগ আছে, তাই না? এখানে ভালো করার কিন্তু একটা বেশ ভালো সুযোগ আছে। তো এই জন্য এই গ্রুপ সাবজেক্টের রিটেনের উপর এই কয়দিন, অর্থাৎ আগামী যে তোমাদের সময়গুলো আছে, তোমাদের উচিত হবে রিটেনটা নিয়ে খুব ভালোভাবে কাজ করা, রিটেনটা নিয়ে। কারণ আমার যেহেতু ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং আর ফিনান্স আর হচ্ছে অথবা মার্কেটিং, এই 3টা সাবজেক্টে যেহেতু আমার টোটাল 20 মার্কস আছে, তাহলে আমার কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে ভালো করে কাজ করা দরকার। তোমরা ইংলিশ অনেক পড়ছো, রিটেনের জন্য বাংলা পড়ছো, কিন্তু এগুলো নিয়ে কিন্তু খুব একটা কাজ করা হয় নাই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করো। অ্যাকাউন্টিং এর স্যার তো আজকে কিছু কোশ্চেন দেবো, আরেকটা ক্লাস নেবো, 2টাতে হয়ে যাবে মোটামুটি। আশা করি এমন টাইপের কোশ্চেন হবে, একদমই তো বলা যাবে না যে এই টাইপের এটাই আসবে বা এমনই হবে, তবে ধারণা দিব তোমাদেরকে যে এমন টাইপের কোশ্চেন হইতে পারে, ঠিক আছে। ঠিক এমন ভাবে কিন্তু তুলনা এই মানে কম্পারেটিভলি কিন্তু 3টা সাবজেক্টে কিন্তু তোমার ভালো করতে হবে। অর্থাৎ এই 20-এর মধ্যে যদি তুমি 15 রাখতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে। বাকি 20-এর মধ্যে একটা 10 বা 7-8 পাইলেও কিন্তু আমি মোটামুটি ভালো জায়গায় যেতে পারবো। তো যাদের হচ্ছে অন্য ব্যাপারটাতে যেহেতু তোমাদের একটু উইকনেস আছে, যেমন ইংলিশে, তো সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো ভালো করার কিন্তু কোনো বিকল্প নাই। আমি আবার বলতেছি, কোন কোশ্চেন কত নাম্বারের জন্য দেওয়া আছে এবং এটার জন্য সময়টা বাজেট করতে হবে। কারণ পরীক্ষার হলে এই 3টা বিষয়ে যারা ভালোভাবে হচ্ছে মানে হচ্ছে তোমার কি করতে পারবে, সেট করতে পারবে, অর্থাৎ সময়, তারপরে ধরো হচ্ছে নম্বর, স্পেস, এইগুলো যারা ম্যানেজ করতে পারবে, তারাই কিন্তু আলটিমেটলি দিন শেষে সাকসেসফুল হবে। কিন্তু এগুলোর মধ্যে যদি তুমি গ্যাঞ্জাম লাগাই দাও, দেখা হলো যে সব অ্যান্সার করে আসতে পারো না, সব যদি অ্যান্সার করে না আসতে পারো, তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে। নাম্বার কিন্তু এমনিতে কমে যাবে। আর রিটেনে যদি মাইনাস মার্কিং এর কোনো সুযোগ নাই, তো আমার আসলে লিখতে কিন্তু কোনো ঝামেলা নাই, বা হচ্ছে এখন লিখতে কোনো ঝামেলা নাই মানে এই যে তুমি সবই লিখবা, তোমার ইচ্ছা মতো তুমি লিখবা তা কিন্তু না, তাই না? তাহলে আমার লেখার ক্ষেত্রে কিন্তু আমাকে রিলিভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক লেখা লিখতে হবে। প্রাসঙ্গিক তোরও আসলো এরকম একটা কোশ্চেন আসলো যে ধরো ব্যবস্থাপনা কাকে বলে, এমন একটা কোশ্চেন আসলো, হ্যাঁ, ব্যবস্থাপনা কাকে বলে,
তো এই ব্যবস্থাপনা কাকে বলে গিয়ে তুমি লিখতে, আমরা জানি ব্যবস্থাপনা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ব্যবস্থাপনা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা আবিষ্কার করছে কেউ আবিষ্কার করছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য কেমন, বৈজ্ঞানিক আধুনিক ব্যবস্থাপনার জন্য এরকম। তাহলে এই যে ভুগিচুগি কথাবার্তা তুমি বলতেছো, আলটিমেটলি মূল কথাটা কিন্তু তুমি বাদ দিয়ে দিচ্ছ। মূল কথাটা কি, যে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা কাকে বলে এটা কিন্তু তুমি বলো নাই, তাই না? যেমন একটা কোশ্চেন ছিল কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা লঘু নিয়ে একটা কোশ্চেন আসছিল না, যে লঘু সংক্রান্ত হচ্ছে কি বলো 5টা বাক্য লেখো। তো এটি একটি লঘু, এটি আসলে একটি লঘু, এটি বিশ্বাস করেন এর একটি লঘু, তারপরে সর্বোপরি এটা একটি লঘু। তো এরকম কথাবার্তা লিখে আসলে নিশ্চয়ই ভালো নাম্বার পাওয়া সম্ভব না। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই রিলিভেন্ট লেখা লিখতে হবে, অর্থাৎ প্রাসঙ্গিক লেখা লিখতে হবে। ভুলভাল লেখা লিখে ভালো নাম্বার এক্সপেক্ট করে কিন্তু একবারে বোকামি ছাড়া আর কিছু না, ঠিক আছে? তো এইরকম আবার আসলো পরীক্ষা আসলো, হিসাব বিজ্ঞান কাকে বলে? হ্যাঁ, তো এখন তুমি আর অনেক কিছু পারো না, এখন তুমি চিন্তা করতেছো হিসাব বিজ্ঞান কাকে বলে, এটা না পারা তো লজ্জার ব্যাপার। তো তুমি লিখতেছো এটা একটি হিসাব বিজ্ঞান, এটি আসলে একটি হিসাব বিজ্ঞান, এটি বিশ্বাস করে একটি হিসাব বিজ্ঞান, আল্লাহর কসম এটা একটি হিসাব বিজ্ঞান, সর্বোপরি একটি হিসাব বিজ্ঞান। তাহলে এইভাবে যদি 5টা 10টা 20টা বাক্য যদি লেখো, তাও কিন্তু আসলে নাম্বার পাওয়া কিন্তু সম্ভব না। তো এখানে যতটুকু জায়গা আমাকে দিবে ততটুকু জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং খুবই রিলিভেন্ট লেখা লিখতে হবে, খুবই রিলিভেন্ট। আজে বাজে লেখা লিখে নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে হলে ভালো লেখা লিখতে হবে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে আমি কত নাম্বারের জন্য কত কিছু লিখবো, এটা ডিপেন্ড করতেছে সময়, নাম্বার, তারপর হচ্ছে তোমার খাতার স্পেস, এগুলোর জন্য। তাহলে এখন আসো আমরা হিসাব বিজ্ঞানের কোন কোন প্রশ্নগুলো আমরা একটু বেশি বেশি পড়বো, এটা আমরা আজকে একটু দেখবো। হ্যাঁ, ওকে, তো আমরা এই রিটেনের যে সাজেশনটা আমি তোমাদেরকে দিব, অর্থাৎ যে কোশ্চেনগুলো লিখবো, এটাকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি। তো ক্যাটাগরির মধ্যে তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে প্রথম যে কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব, সেই কোশ্চেনগুলো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? মারাত্মক, মারাত্মক ইম্পর্টেন্ট। খাতার মধ্যে হেডিং দিয়ে নাও, মারাত্মক ইম্পর্টেন্ট। তো এই মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি, সেগুলো আমরা একটু দেখবো। প্রথমে মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়বো, আমাদের হচ্ছে যেগুলো আসার মতো খুবই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন, সেগুলোকে আমরা বলতেছি মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা প্রথমে আলোচনা করব। তো এই মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে আমরা এখানে 1 নম্বর কোশ্চেনে যেটা নিয়ে আসবো, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। তো এখানে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটি কি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপগুলো ব্যাখ্যা করো, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপগুলো লিখো। তাহলে আলটিমেটলি আমাকে যেটা মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা একটু বলবা। তাহলে আমি প্রতিটা কোশ্চেন লিখবো এবং তার বেসিকটা তোমাদেরকে বলবো যে এটার বিষয়টা কি আসলে। হ্যাঁ, তারপরে এই প্রশ্নগুলোর একটা পিডিএফ আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। তো তোমরা আমি যেগুলা বলবো, যখন যেটার জন্য যে তথ্যগুলো দিব, এগুলা ঝটপট একটু লিখে ফেলবা, ঠিক আছে? তো চলো আমি প্রথমে তোমাদের কাছ থেকে জানতে চাই, লিখিত পরীক্ষার যে প্রথম প্রশ্ন আমরা লিখলাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কি, তার ধাপ কয়টা ঝটপট বলে ফেলবা, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি ও কি কি লেখো, অথবা ধাপগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা একটু দ্রুত কমেন্ট করো দেখি কে কে পারো। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি দেখি কে কে বলতে পারো। ফার্স্ট একটু মানে ফাস্ট আনসার করতে হবে, ঠিক আছে? একটু ফাস্ট আনসার করবা, তাহলে আমাদের ক্লাসটা শেষ করতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু তোমরা সময় নিলে কিন্তু ক্লাসটা শেষ হইতে অর্থাৎ সময় লাগবে বেশি। ভেরি গুড, অনেকে আনসার করতে পারতেছো, অনেকে আনসার করতে পারতেছো। তো একটু রেসপন্স করবা স্যার, একটু রেসপন্স করবা।
ভেরি গুড। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ 3টা কি কি আমি একটু জটপট লিখে ফেলি, তোমরা আমার সাথে একবার একটু লিখে ফেলবা জটপট। 1 নাম্বার হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপটা হচ্ছে প্রথমে আমরা কি করব, লেনদেন কি করি আমরা শনাক্ত করি, শনাক্তকরণ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপটা হচ্ছে কি লেনদেন শনাক্তকরণ। 2 নাম্বার ধাপটা কি ছিল, লেনদেন লিপিবদ্ধকরণ। 2 নাম্বার ধাপটা কি লেনদেন লিপিবদ্ধকরণ। 2 নাম্বার ধাপটা ছিল লেনদেন লিপিবদ্ধকরণ। 3 নাম্বার ধাপটা কি ছিল, 3 নাম্বার ধাপটা ছিল হচ্ছে তথ্য সরবরাহকরণ। 3 নাম্বার ধাপটা কি তথ্য সরবরাহকরণ। তাহলে এই হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ যে 3টা, এই ধাপ 3টা আমরা দেখে নিলাম। ধাপ 3টি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ 3টি আমরা দেখে নিলাম। তো আমরা এখানে আরেকটা জিনিস একটু জানি যে হিসাব এই যে লিপিবদ্ধকরণ যে স্টেপটা আছে, এই লিপিবদ্ধকরণের সাথে কিন্তু আরেকটা জিনিস একটু জড়িত, তাই না? লিপিবদ্ধকরণকে কি বলা হয় আমরা জানি, লিপিবদ্ধকরণকে বলা হয় হিসাব রক্ষণ। লিপিবদ্ধকরণকে কি বলা হয় এটা একটু ভালো করে লিখে রাখবা। লিপিবদ্ধকরণে কে বলা হয়, হিসাব রক্ষণ। লিপিবদ্ধকরণকে কি বলা হয়, হিসাব রক্ষণ বলা হয়। তাহলে এই লিপিবদ্ধকরণ হচ্ছে হিসাব রক্ষণ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় স্যার যে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা, আমি যদি তোমার কাছে জানতে চাই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা, আজকের ক্লাসটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে করতে হবে। একদম আমি কথা দিচ্ছি নিঃসন্দেহে এখান থেকে উপকৃত হবা। সো অল্প একটু করে আবার চলে যাও না, ঠিক আছে? তো এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা, আমি যদি এটা এভাবে না বলি, আমি যদি বলি হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা, হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টি। দেখো এখানে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসলো, রিটার্নের জন্য আমরা আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা অথবা হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা, বা হিসাব রক্ষণ প্রক্রিয়া বলতে কি বুঝো, হিসাব রক্ষণ প্রক্রিয়া বলতে কি বুঝো, হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা, লেনদেন লিপিবদ্ধকরণ কি হিসাব রক্ষণ, তোমাকে প্রশ্ন করা হইতে পারে লেনদেন লিপিবদ্ধকরণকে কি হিসাব রক্ষণ বলা হয়, ব্যাখ্যা করো, তোমার মতামত দাও, প্রশ্ন একটু লিখে নাও। লেনদেন লিপিবদ্ধকরণকে কি হিসাব রক্ষণ বলা হয়, প্রশ্নটা বুঝতে পারছো? তাহলে এইটা কিন্তু এটা, তাহলে আমরা জানি লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা হবে, এইটার ধাপ কয়টা, এটার ধাপ হচ্ছে 3টা, ধাপ 3টি। আমরা জানি লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা, 3টা। তাহলে এইটার 3টা ধাপ কি কি, এটার 3টা ধাপ হচ্ছে এই লেনদেন লিপিবদ্ধকরণের যে 3টা ধাপ, এটা 1 নাম্বার ধাপটা হচ্ছে কি করা, লেনদেন কি করা, বিশ্লেষণ করা, লেনদেন বিশ্লেষণ। 2 নাম্বার কি করি আমরা, লেনদেন বিশ্লেষণ করা হয়ে গেলে এগুলো আমরা কোথায় লিখি, জাবেদা লিখি। 3 নাম্বার আমরা কি করি, খতিয়ানভুক্ত করি, খতিয়ানে লিখি। তাহলে এই 3টা হচ্ছে কোন ধরনের প্রক্রিয়ার অ্যান্সার, এটা হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া অথবা লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার উত্তর, ঠিক আছে? এটা কি ক্লিয়ার? এই প্রশ্নটা কোনোভাবে যদি আসে আমরা অ্যান্সার করতে পারবো কিনা, ফার্স্ট অ্যান্সার করবা, আমরা এটা করতে পারবো কিনা ইনশাআল্লাহ, যদি এটা কোনোভাবে পরীক্ষা আসে আমরা অ্যান্সার করতে পারবো কিনা, ফার্স্ট কমেন্ট করো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে কিন্তু আলটিমেটলি 2টা প্রশ্ন পাইছি, ঠিক আছে? একটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, একটা লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া অথবা হিসাব রক্ষণ প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে এটা গেল একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন যদি অলরেডি আসছে তারপরে জেনে রাখতে অসুবিধা কোথায়, আরেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মধ্যে পার্থক্যটা কোথায়। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর, হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য, ঠিক আছে? হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণের পার্থক্যটা কোথায়, এই 2টার বেসিক ডিফারেন্সটা কোথায়? তো আমরা কিন্তু একটু আগে দেখলাম যে হিসাব বিজ্ঞান যে প্রক্রিয়া, এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে কয়টা, এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। এই 3টা ধাপের মধ্যে এই 3টা ধাপের একটি অংশ, 3টা ধাপের একটি অংশ হচ্ছে কি, 3টা ধাপের একটি অংশ হচ্ছে হিসাব রক্ষণ। ভালো করে খেয়াল করো, হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া যে 3টা ধাপ আছে, এই 3টা ধাপের একটা অংশ হচ্ছে কি, হিসাব রক্ষণ। তাহলে বলো স্যার এই 2টার মধ্যে ব্যাপ্তি বা পরিধি বা পরিসর কোনটার বেশি? এটা অবশ্যই হিসাব বিজ্ঞানের বেশি। 2টার মধ্যে হিসাব বিজ্ঞানের পরিধি, ব্যাপ্তি, পরিসরটা বেশি। আর হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার যে 3টা ধাপ, এই 3টা ধাপের একটা অংশ মাত্র হচ্ছে হিসাব রক্ষণ। আমরা জানি এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার যে ধাপ, এই ধাপও হচ্ছে কয়টা, 3টা। তো এই 3টা ধাপ কিন্তু এই প্রক্রিয়ারই অংশ, এই 3টা ধাপ কিন্তু প্রক্রিয়ারই অংশ। এই প্রক্রিয়াটার কিন্তু হিসাব বিজ্ঞান কিন্তু এই প্রক্রিয়ার অংশ না, এই প্রক্রিয়াটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ। তাহলে বেসিক পার্থক্যটা কি বোঝা গেছে? হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য হচ্ছে হিসাব রক্ষণটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ মাত্র, এবং এই 2টার মধ্যে হিসাব বিজ্ঞানের পরিধি বা ব্যক্তিটা কি তুলনামূলকভাবে বড় বা বৃহৎ। হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার লিপিবদ্ধকরণের কাজটি করে মাত্র,
কথাটা কি বুঝাইতে পারছি? তাই হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার লিপিবদ্ধকরণের কাজগুলো সম্পাদন করে মাত্র। তারপর তুমি কি করতে পারো, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3টা ধাপ বলে দিতে পারো, যে লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহকরণ। আর হিসাব রক্ষণ প্রক্রিয়ার 3টা ধাপ বলে দিতে পারো, লেনদেন বিশ্লেষণ, তারপর হচ্ছে জাবেদাভুক্তকরণ, হচ্ছে খতিয়ানভুক্তকরণ। এই তো মোটামুটি আমরা কিন্তু এটা বেসিক পার্থক্য দাঁড় করায় দিতে পারবো যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। এটা কি ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন কি ক্লিয়ার? হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়েছে? এটা শুধু গুচ্ছ আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আলাদা কোনো কিছু না। এখানে কিন্তু আমি বেসিক এমসিকিউর জন্য অনেক কথাবার্তা বলতেছি। তো তোমার এটা তোমার লিখিতর জন্য কাজে আসবে, হিসাব এমসিকিউর জন্য খুব কাজে আসবে। সুতরাং ক্লাসটা করতে পারো, ক্লাস করলে ক্ষতি হবে না। তো এটা পারবো কিনা একটু ফাস্ট কমেন্ট করতে হবে, একটু ফাস্ট, যে এটা আসলে আমরা কোনোভাবে লিখতে পারবো কিনা ইনশাল্লাহ। তারপরে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যে প্রতিটি লেনদেন, খুবই ভালো করে খেয়াল করো, প্রতিটি লেনদেন হিসাব সমীকরণ বা আর্থিক অবস্থার বিবরণীকে প্রভাবিত করে। তো এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? প্রতিটি লেনদেন হিসাব সমীকরণ বা আর্থিক অবস্থা বিবরণীকে প্রকাশ করে। এটা কিন্তু আমরা এমসিকিউর জন্য জানি, এটা আমরা এমসিকিউতে বহুবার পরীক্ষা আসছে। তো এই প্রশ্নটা বলতে পারে ব্যাখ্যা করো বলতে পারে, ঠিক আছে, ব্যাখ্যা করো বলতে পারে। তারপরে বলতে পারে যে প্রমাণ করো, ঠিক আছে। তো প্রমাণ করো বললে কি করতে হবে? প্রথমে এগুলো সংখ্যা টঙ্কা একটু বলতে হবে, বলে কিন্তু লেনদেন একটা উদাহরণ দিয়ে বুঝাই দিতে হবে যে আসলে কিভাবে এটা হিসাব, মানে কিভাবে হচ্ছে তোমার হিসাব সমীকরণ বা আর্থিক অবস্থার বিবরণীকে প্রভাবিত করে। তাহলে আসো এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। আমরা জানি হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা? ফার্স্ট কমেন্ট করবা, হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি? দেখি কারা পারো। হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি? হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি? কারা বলতে পারে দেখি? হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি? আমরা আজকে কমপক্ষে 15টা কোশ্চেন আলোচনা করব, কমপক্ষে 15টা। সবাই থাকতে হবে ধৈর্য ধরে শেষ পর্যন্ত। হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি? ওকে, তো ফার্স্ট কমেন্ট করবা, ফার্স্ট সবাই আনসার করবা, সবাই। এমসিকিউর জন্য কাজে আসবে, আমি ক্লাসটা বলে দিলাম, এমসিকিউ এবং রিটেন দুটার জন্য কাজে আসবে। সুতরাং একটু ফার্স্ট কমেন্ট করবা। হ্যালো, মোবাইলটা সবাই, সবার কমেন্ট চাই, সবার কমেন্ট, একজনের জন্য বাদ না থাকো। যতজন ক্লাস করতেছো সবাই রেসপন্স করবা, তাহলে আমার পড়াইতে ভালো লাগবে যে বুঝতেছো, সবাই বুঝতেছো। তো আমরা জানি আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে কয়টা? 3টি। এখন হিসাব সমীকরণ, এখন আমি বললাম যে এই প্রশ্নটা হিসাব সমীকরণ দিয়ে আসতে পারে অথবা আর্থিক অবস্থার বিবরণীও বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে দুটো তো একই জিনিস, হিসাব সমীকরণের উপাদানও 3টা। এবার তুমি বলো স্যার আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? আর্থিক অবস্থার বিবরণীর উপাদানও কয়টা? 3টা। তাহলে কোন 3টা? আমরা জানি, আমরা কিভাবে প্রশ্নটা লিখবো যে আমরা জানি হিসাব সমীকরণের মৌলিক উপাদান 3টা, অথবা আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর উপাদান 3টা। এবার কোন 3টা? সেই 3টা নাম আমরা লিখবো। আমরা জানি 1 নম্বর হচ্ছে সম্পদ, 2 নম্বর হচ্ছে দায়, 3 নম্বর হচ্ছে কি মালিকানা সত্য, 3 নম্বর হচ্ছে কি মালিকানা সত্য। তাহলে এই হচ্ছে হিসাব সমীকরণের 3টা উপাদান। হিসাব সমীকরণের কয়টা উপাদান? এই 3টা উপাদান। তাহলে বলা হচ্ছে হিসাব সমীকরণের 3টা কিংবা আর্থিক অবস্থা বিবরণীর যে 3টা উপাদান আছে এগুলোকে প্রভাবিত প্রত্যেকটা লেনদেন, যদি কোনো একটা ঘটনা লেনদেন হয় তাহলে কোনো না কোনো ভাবে 3টার মধ্যে যে কোনো একটাকে প্রভাবিত করতে বাধ্য। তাহলে কিভাবে হয় এটা একটু দেখি। আমরা এখানে এই প্রশ্নের যখন উত্তর দিব তখন আমরা এটা তো বলবো 3টা উপাদান আছে, প্রতিটা লেনদেন এই 3টাকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। তাহলে এটা তো আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে হ্যাঁ এটা একটা প্রভাবিত করে। আসলে কিভাবে করে আমরা একটু দেখি। যদি একটা উদাহরণ নাও, যে ধরো হচ্ছে বেতন প্রদান, কি বললাম? বেতন প্রদান 3000 টাকা। বলো এটা জাবেদা কি হবে? এটা জাবেদা কি পারো না তোমরা? এটা জাবেদা কি পারবা না? বেতন প্রদান 3000 টাকা, এটা জাবেদা কি হবে? বেতন প্রদান 3000 টাকা, এটা জাবেদা কি হবে? দেখি কারা করতে পারো। এটা না পারলে হয় তোমরা মরে যাবে, না তো আমি মরে যাবো, ঠিক আছে? স্যার আজকে স্পিড খাইছে, আজকে অনেক কিছু পড়াইতে হবে তো এই জন্য একটু স্পিড।
ওকে, হ্যাঁ সবাই একটু স্মার্টলি আনসার করবা। আরেকটা জিনিস যেটা যে সবাই একটু শেয়ার করে দিবা, যারা এখনো শেয়ার করো নাই, আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি কাজে আসবে, সুতরাং শেয়ার করবা। তাহলে এটার অ্যান্সার তোমরা অলরেডি সবাই দিছো যে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো স্যার এই লেনদেনটা কিভাবে এইগুলাকে প্রভাবিত করে আমরা একটু দেখবো। যেমন ধর হচ্ছে বেতন, বেতন তোমার কি, বেতন হচ্ছে তোমার ব্যয়। তাহলে আমরা জানি ব্যয় হইলে এটা কোথায় যায়, এটা মালিকানা সূত্রে যায়, আর ব্যয় হইলে মালিকানা সূত্রের পরিমাণ কি পায়, হ্রাস পায়। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা কোথায় চলে গেলাম, মালিকানা সূত্রের মধ্যে কিন্তু প্রভাব পড়ে গেল। আচ্ছা, এরপরে নগদান, নগদান, নগদান আমার কি, সম্পদ। তাহলে এটা কাকে প্রভাবিত করলো, সম্পদকে প্রভাবিত করলো। তাহলে দেখো তো এই যে একটা লেনদেন, তাহলে এটা অবশ্যই কাকে প্রভাবিত করলো, আর্থিক অবস্থা বিবরণীকে প্রভাবিত করলো। তাহলে প্রশ্নটা কি, প্রতিটা লেনদেন কিন্তু লেনদেন হইলে অবশ্যই সেটা হিসাব সমীকরণ কিংবা আর্থিক অবস্থার বিবরণীকে প্রভাবিত করবে। আর প্রশ্ন হচ্ছে যদি লেনদেন না হয় সেটা কি করে, ধরো হচ্ছে 20,000 টাকা বেতনে একজন রহিমকে, অর্থাৎ 20,000 টাকা বেতনে জনাব রহিমকে ম্যানেজার হিসাবে নিয়োগ প্রদান করা হলো। তাহলে এটার জাবেদা কি হবে বলতে পারবা, এটা জাবেদা কি হবে? যে আমি পয়েন্টটা বললাম যে 20,000 টাকা বেতনে, 20,000 টাকা বেতনে জনাব রহিমকে ম্যানেজার হিসাবে নিয়োগ প্রদান করা হলো। তাহলে এটা জাবেদা কি হবে, দেখি কারা করতে পারো। এটা জাবেদা কি হবে, শেয়ার হচ্ছে মাত্র 117টা, হইলো কিছু? এটা আজকের ক্লাস তো আরো বেশি শেয়ার হওয়ার কথা। জাবেদা হবে না। তাহলে স্যার যদি জাবেদাই না হয় তাহলে তো এটা লেনদেন না, আর লেনদেন না হলে এটা কোনোভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করতে পারে না। যে কোনো লেনদেন, তুমি আমাকে একটা লেনদেন বলো স্যার এটা আপনি প্রমাণ করে দেন, যে কোনো লেনদেন সেটা যদি অবশ্যই লেনদেন হয়ে থাকে সেটা কোনো না কোনোভাবে এই তিনটা উপাদানকে প্রভাবিত করবে। সুতরাং এই প্রশ্নটা কিন্তু একটু অ্যানালিটিক্যাল ছিল, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটার পাশে স্টার মার্ক দিয়ে রাখো, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রশ্নটা আসলে তোমরা এটা করতে পারবা বা এটা লিখতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের 3 নাম্বার কোশ্চেনটা হয়ে গেল। এটা কি ক্লিয়ার? এটা কি বুঝছি আমরা? সবাই একটু ফার্স্ট কমেন্ট করতে হবে। এটা কোনো লেনদেন না, হ্যাঁ এটা কোনো লেনদেন না, তো এটা বুঝতে পারছে কিনা একটু ফার্স্ট কমেন্ট করবা। ক্লিয়ার? ওকে, ফার্স্ট আর একটু নোট করে নিবা, কিন্তু নোট করে ফেলবা সাথে সাথে স্যার যেগুলো বলতেছি। আমাদের কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে আমরা যেটা এবার পড়বো, এটা হচ্ছে হিসাব চক্রের ধাপগুলো কি কি, ঠিক আছে? হিসাব চক্রের দামগুলো কি? তো এখানে একটা জিনিস মনে রাখবা, হিসাব চক্রের দামগুলো কি কি, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট করা নাই যে একটা হিসাব চক্রের দাম আসলে কয়টা, 9টা হইতে পারে, 10টাও হইতে পারে, ঠিক আছে? তবে আধুনিক হিসাব চক্রে 9টাই দেখানো হয় আর কি, আধুনিক হিসাব চক্রে 9টা দেখানো। তবে তুমি যদি 10টা লিখাসো কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ হিসাব চক্রের দাম কয়টাও কি কি বলা নাই কিন্তু, কারণ এটা নিয়ে অনেক বিতর্ক দ্বিধাদ্বন্দ্ব আছে। সুতরাং এখানে এরকম বলার কিছু নাই যে কয়টা দাব আছে, এগুলা মানে হচ্ছে কয়টা দাব, এরকম প্রশ্ন বলবে না, দাবগুলা লিখতে বলবে। তো এখন তুমি যদি এই দাবগুলো যদি তুমি কি দিয়ে লেখা শুরু করো, তুমি যদি লেনদেন শনাক্তকরণ দিয়ে শুরু করো, ঠিক আছে? তুমি যদি লেনদেন বিশ্লেষণ দিয়ে শুরু করো, তাহলে বিশ্লেষণ দিয়ে শুরু করলে তোমার আলটিমেটলি দাব হবে কয়টা, 10টা। আর যদি বিশ্লেষণ দিয়ে শুরু না করে তুমি যদি কি দিয়ে শুরু করতে যাও, তুমি যদি 1 নম্বর দাবটা যা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, ঠিক আছে? শনাক্তকরণ, তুমি যদি লেনদেন শনাক্তকরণ দাও তাহলে দাব হবে 9টা, ঠিক আছে? তাহলে লেনদেন বিশ্লেষণ দিয়ে শুরু করলে তোমার দাব হবে কয়টা, 9টা, আর নয়তো হবে কয়টা, 10টা। মানে আগে পরে আর কি তুমি লেনদেন শনাক্ত করলা, তারপরে লেনদেন বিশ্লেষণ করলা, ঠিক আছে? তাই এটা ধর হচ্ছে আমরা 1 নম্বর দাব দিলাম, এটা আমরা হচ্ছে 2 নম্বর দাব দিলাম। তাহলে লেনদেন শনাক্ত করে আমরা কি করলাম, লেনদেন বিশ্লেষণ করলাম। তারপরে লেনদেন বিশ্লেষণ করার পরে আমরা কি করি, আমরা লেনদেন বিশ্লেষণ করার পর এগুলোকে আমরা জাবেদা লিখে ফেলি, ঠিক আছে? জাবেদা লিখে ফেলার পর আমরা এটাকে কি করি, আমরা খতিয়ানভুক্ত করি, কি করি, খতিয়ানভুক্ত করি। আচ্ছা, খতিয়ানভুক্ত করার পর আমরা কি করি, এগুলা কিন্তু লিখবা জাবেদা ভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, এইভাবে লিখতে হবে। শুধু জাবেদা লিখলে হবে না, জাবেদা ভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ এইভাবে লিখবা। তারপরে এই জাবেদা খতিয়ান লেখার পর খতিয়ান থেকে আমরা কি তৈরি করি, রেওয়া মিল। খতিয়ান থেকে আমরা কি প্রস্তুত করি, রেওয়া মিল প্রস্তুত করি, ঠিক আছে? 5 নম্বর স্টেপে রেওয়া মিল প্রস্তুত করলাম। তো রেওয়া মিল প্রস্তুত করার পরে কিন্তু আমরা কি দেই, আমরা আর্থিক বিবরণীর কথা মনে করে দেখি, আর্থিক অবস্থা বিবরণীতে রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় থাকে। তাহলে এখানে আমরা কি দেই, সমন্বয় দাখিলা দেই। কি দাখিলা দেই, সমন্বয় দাখিলা দেই। তো সমন্বয় দাখিলা দেওয়ার পর আমরা কি করি, সমন্বয় দাখিলা দেওয়ার পরে হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, অর্থাৎ
আর্থিক বিবরণী প্রস্তুত করি, তাই না? আর্থিক বিবরণী প্রস্তুত করি, আর্থিক বিবরণী প্রস্তুত করি। তো আর্থিক বিবরণী প্রস্তুত করার পর আমরা কি দেই? আর্থিক বিবরণী প্রস্তুত করার পর হচ্ছে আমরা সমাপনী দাখিলা দিই। আর্থিক বিবরণী প্রস্তুত করার পর আমরা কি দেই? সমাপনী দাখিলা দিয়ে থাকি। আর্থিক বিবরণী প্রস্তুত করার পর আমরা সমাপনী দাখিলা দিই। ও দুঃখিত, এখানে একটু একটা ব্যাপার আছে যে রেওয়া মিল প্রস্তুত করার পরে এই জায়গাটা ভুল করে ফেললাম, যে রেওয়া মিল যখন আমি প্রস্তুত করি, রেওয়া মিলের পর তো আমরা কি দেই? রেওয়া মিলের পর আমরা সমন্বয় দেই। তো রেওয়া মিলের সমন্বয় দেওয়ার পর আমরা কি করি? সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করি। কি রেওয়া মিল? সমন্বিত রেওয়া মিল। কি রেওয়া মিল প্রস্তুত করি? সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করি। হ্যাঁ হ্যাঁ দুঃখিত, সমন্বিত রেওয়া মিলটা মিস করে গেছে। তো সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করার পর এবার আমরা কি দিব? 8 নম্বর স্টেপে এসে সমাপনী দাখিলা, তাই না? সমাপনী দাখিলা দিব। এবার আমরা সমাপনী, হ্যাঁ নূর আলম এটা একটু মিস্টেক হয়ে গেছে, দুঃখিত। আমরা এবার সমাপনী দাখিলা দিব, ঠিক আছে? ও আমি তো বারবার ভুল করতেছি, সমাপনী দাখিলা না, দুঃখিত। সমাপনী দাখিলা তো একটু পরে দিব, কারণ সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করার পর আমরা কার্যপত্র একটু মনে করে দেখি। আমরা প্রথমে রেওয়া মিল, পরে সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, তারপর আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতাম। অর্থাৎ এখানে আমাদেরকে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। আর এইখানে এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, সমাপনী দাখিলা দিতে হবে। কি দাখিলা? সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা। তো সমাপনী দাখিলা দেওয়ার পর সর্বশেষ যে ধাপ, সেই ধাপটা হচ্ছে কি? সমাপন পরবর্তী রেওয়া মিল। সমাপন পরবর্তী রেওয়া মিল, সমাপন পরবর্তী রেওয়া মিল, ঠিক আছে? সমাপন পরবর্তী রেওয়া মিল। তাহলে এইখানে ধাপ তুমি 9টাও লিখতে পারো, তুমি ধাপ কয়টা লিখতে পারো? 10টাও লিখতে পারো। তো 9টা 10টা দিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? লেনদেন শনাক্তকরণ দিয়ে যদি শুরু করো, সবসময় খেয়াল রাখবা, হয় শনাক্তকরণ দিয়ে শুরু করবা, নয়তো বিশ্লেষণ দিয়ে শুরু করবা। শনাক্তকরণ যদি হয় 1 নাম্বার, তাহলে বিশ্লেষণ হবে 2 নাম্বার। জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, তারপরে করবো হচ্ছে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা দেওয়ার পর সমন্বিত রেওয়া মিল, সমন্বিত রেওয়া মিল দেওয়ার পরে চলে আসবে হচ্ছে কি? আর্থিক বিবরণী, তারপরে সমাপনী দাখিলা, সমাপন পরবর্তী রেওয়া মিল, ঠিক আছে? তাহলে হিসাব চক্রের ধাপগুলো আসলে আমরা কি লিখতে পারবো? আমরা কি লিখতে পারবো? কমেন্ট ফার্স্ট, ক্লিয়ার? এটা ক্লিয়ার? পারা যাবে ইনশাল্লাহ? ফার্স্ট কমেন্ট, ফার্স্ট হিসাব চক্রের ধাপগুলা পারবো কিনা? হ্যাঁ, হিসাব চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে সমাপন পরবর্তী রেওয়া মিল। হিসাব চক্রের সর্বশেষ ধাপ সমাপন পরবর্তী রেওয়া মিল। শনাক্তকরণ বললে 9টা। শনাক্তকরণ দিয়ে যদি শুরু করো তাহলে হবে 10টা, আর বিশ্লেষণ দিয়ে শুরু করলে হবে 9টা। সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে বলি, একটু দেখি এটা তোমরা পারো কিনা। এখানে কিন্তু কিছু ধাপ আমি লিখি নাই। কোন কোন ধাপ লিখি নাই? এখানে ঐচ্ছিক ধাপ লিখি নাই। তো ঐচ্ছিক ধাপ কয়টা আমি যাব না। তুমি ঐচ্ছিক ধাপ কি কি জানো এটা লিখে একটু কমেন্ট করে দাও দেখি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপগুলো কি কি এটা একটু লিখে কমেন্ট করো ফার্স্ট। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপগুলো কি কি দেখি কারা লিখতে পারো। তোমরা এর মধ্যে এই প্রশ্নটা অ্যান্সার করো, আমি দ্বিতীয় প্রশ্নটা লিখে ফেলি, অর্থাৎ 5 নাম্বার কোশ্চেন লিখি। তোমরা এটা অ্যান্সার করতে থাকো। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনগুলা? হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনগুলো এগুলো লিখে ফেলো। দেখি কে কে লিখতে পারো। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপগুলো একটু লিখে ফেলো। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। সবাই লিখো, সবাই যারা জানো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাকে বলা হয় হট পটেটো, মানে সম্প্রতি আলোচিত বিষয়, এরকম বিষয় আর কি, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা ধরে নিতে পারি। একটা হচ্ছে কি, নগদান বইকে কেন জাবেদা ও খতিয়ান উভয় বলা হয়? নগদান বইকে কেন জাবেদা ও খতিয়ান উভয় বলা হয়? হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিতে পারতেছো। বিপরীত দাখিলা, কার্যপত্র, ভেরি গুড, ভেরি গুড। তো এই রেওয়া মিল আর সমাপন পরবর্তী রেওয়া মিল হচ্ছে কিন্তু শর্ত সাপেক্ষ, কিন্তু বেসিক দুইটা আনসার হচ্ছে কি, বিপরীত দাখিলা হচ্ছে কার্যপত্র, বিপরীত দাখিলা আর কার্যপত্র।
সংশোধনী দাখিলা ঐচ্ছিক দাবের মধ্যে না, সংশোধনী দাখিলাটা আমরা নিব হচ্ছে পরিত্যাজ্য দাবের মধ্যে, ঠিক আছে। কার্যপত্রের বিপরীত দাখিলা মনে রাখবা, যদি এগুলো ক্ষেত্র বিশেষ না পাওয়া যায় তখন আমরা রেওয়া মিলটা নিয়ে মানে রেওয়া মিলটা আনসার করতে পারবো। তবে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারগুলো দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় আনসার করতে হবে। তবে প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন আমি কোনো এক জায়গায় পাইছিলাম যে হিসাব চক্রে ঐচ্ছিক দাব কয়টা, সেখানে 3টা দাব অ্যান্সার দেওয়া। 3টা দাব কি, যে কার্যপত্র, বিপরীত দাখিলা আর হচ্ছে রেওয়া মিল, ঠিক আছে। কার্যপত্র, বিপরীত দাখিলা আর হচ্ছে রেওয়া মিল, 3টা দাব। যদি এরকম কোনো কোশ্চেন করে যে কয়টা দাব, তখন 3টা অ্যান্সার করতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে এবার যে কোশ্চেনটা আমরা লিখে ফেলছি, বোর্ডের কোশ্চেনটা চট করে লিখে ফেলো। নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয় কেন? নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয় কেন? এখন এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয় কেন, জটপট কোশ্চেনটা লিখে ফেলো। তো এখন আসো, প্রথমে আমরা দেখি, এটা তো অনেকেই একদমই পড়ার অভ্যস্ত না, তো এটাকে আমরা হচ্ছে জাবেদা বলা হয় কারণ কি লিখবি। প্রথমে লিখি আমরা এটাকে কেন জাবেদা বলা হয়, ঠিক আছে। জাবেদা বলার কারণগুলো কি কি? 1 নাম্বার, জাবেদায় যখন লেনদেনগুলো আমরা প্রাথমিকভাবে লিপিবদ্ধ করি, এই নগদান বইতেও লেনদেনগুলো কি করা হয়? লেনদেনগুলো প্রাথমিকভাবে লেখা হয়, ঠিক আছে। এটা একটা কারণ, যে আমরা জানি যে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, তো এই নগদান বইতে লেনদেনগুলো কি করা হয়? প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়। লেনদেনগুলো প্রাথমিকভাবে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। তারপরে আমরা একটা জিনিস জানি যে জাবেদা কি করা হয়? তারিখ ক্রম অনুসারে, অর্থাৎ তারিখের ক্রম অনুসারে লিখতে হয়। এইখানেও কিন্তু প্রতিটা লেনদেন কিন্তু একটার পর একটা তারিখের ক্রম অনুসারে লিখতে হয়। তাহলে কি করতে হয়? লেনদেনগুলো তারিখের ক্রম অনুযায়ী লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমরা দুটো কারণ পেলাম, লেনদেনগুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় এবং লেনদেনগুলো তারিখের ক্রম অনুযায়ী লিখতে হয়, ঠিক আছে। একটার পর একটা এরকম আমরা সিরিয়ালগুলো মেনটেন করে একটার পর আরেকটা ধাপগুলো আমরা এভাবে লিখে থাকি। তাহলে আমরা জানি জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করা হয়, ঠিক একইভাবে নগদান বই থেকেও কিন্তু কি প্রস্তুত করা হয়? নগদান বই থেকেও খতিয়ানে প্রস্তুত করা হয়। তাহলে কি বলা হয়? জাবেদার মতো নগদান বই থেকে খতিয়ান প্রস্তুত করে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো জীবনও করি নাই। তুমি একটু খেয়াল করবা, তুমি নগদান বই করলে, তুমি এটা আমাকে প্রশ্নের অ্যান্সার করো, নগদান বই করলে নগদান বই তুমি খতিয়ান পৃষ্ঠা লিখো কিনা, এটা একটু বলো। নগদান বই করলে নগদান বই তুমি খতিয়ান পৃষ্ঠা লেখো কিনা? খতিয়ান পৃষ্ঠা লেখার মানে হচ্ছে নগদান বই থেকে খতিয়ান প্রস্তুত করা হয়। কথা কি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট, নগদান বইকে খতিয়ান বলা হয় আর কি বলা হয়? জাবেদাকে খতিয়ান বলার, নগদান বই বলার আরেকটা কারণ, ঠিক আছে। তারপরে কি, যে আমরা যেহেতু জাবেদাতে কি লিখি, আমরা জাবেদাতে খতিয়ান পৃষ্ঠা লিখি, তাহলে নগদান বইতেও কি করতে হয়? নগদান বইতেও জাবেদার মতো খতিয়ান পৃষ্ঠা লিখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সর্বশেষ পয়েন্ট, যে নগদান বইতেও তারিখের ক্রম অনুসারে, মানে কি স্যার? কালের ক্রম অনুযায়ী না, তারিখ ধরো 1 তারিখের পর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এরকম সিরিয়াল বা লিখতে হবে আর কি। এরপরে সর্বশেষ পয়েন্টটা, নগদান বইতেও জাবেদার মতো খতিয়ান পৃষ্ঠা লেখা হয়। নগদান বইতেও জাবেদার মতো কি লেখা হয়? খতিয়ান পৃষ্ঠা লেখা হয়। নগদান বইতেও জাবেদার মতো খতিয়ান পৃষ্ঠা লেখা হয়। নগদান বইতেও জাবেদার মতো খতিয়ান পৃষ্ঠা লেখা হয়। আচ্ছা, এবার বলো এই পয়েন্টগুলো আমরা লিখছি কিনা, যে কেন জাবেদা বলা হয়, ঠিক আছে। জাবেদা বলার কারণ কি? নগদান বইকে জাবেদা বলার কারণ কি? লেনদেনগুলো প্রাথমিকভাবে লেখা হয়, এখানে তারিখের ক্রম অনুযায়ী লেখা হয়, নগদান বই থেকে খতিয়ান প্রস্তুত করা হয়, অথবা নগদান বইতেও খতিয়ানের জাবেদার মতোই খতিয়ান পৃষ্ঠা লেখা হয়, ঠিক আছে। লেখা হয়েছে এগুলা, এই পয়েন্টগুলো কি লেখা হয়েছে? পয়েন্টগুলো কি লিখছো সবাই? পয়েন্টগুলো কি লেখা হয়েছে? একটু ফার্স্ট কমেন্ট করবা। জি, ওকে, সবাই একটু রেসপন্স করবা, ঠিক আছে। আজকের ক্লাস আলহামদুলিল্লাহ অনেক ভালো উপস্থিতি আছে, তো একটু ফার্স্ট কমেন্ট করো। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, আমরা তো এতক্ষণ দেখলাম হচ্ছে কেন জাবেদা বলা হয়, তাহলে এবার দেখতে হবে খতিয়ান কেন বলা হয়। তাহলে এখানে খতিয়ান কেন বলা হয়, খতিয়ান বলার কারণ কি, ঠিক আছে। খতিয়ান বলার কারণ কি এবার আমরা দেখবো, এটাকে কেন আমরা খতিয়ান বলি। খতিয়ান
এগুলো সবার লেখা হয়েছে কিনা? যাদের লেখা হয়েছে তারা কমেন্ট করো ফার্স্ট। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখছি, খতিয়ানে দুইটা সাইড থাকে। টি ছকে ভালো করে খেয়াল করো, খতিয়ানটা এই নগদান বই অনেকটা কি দেখতে কার মতো? খতিয়ানের টি ছকের মতো। নগদান বই দেখতে খতিয়ানের কি এর মতো? 1 নাম্বার, নগদান বই দেখতে খতিয়ানের টি ছকের মতো। নগদান বই দেখতে খতিয়ানের টি ছকের মতো। 2 নাম্বার পয়েন্ট। নগদান খতিয়ানে যেমন দুইটা সাইড থাকে, একটা ডেবিট ক্রেডিট, নগদান বইতেও কি থাকে? ডেবিট ক্রেডিট দুইটা সাইড থাকে। তাহলে খতিয়ানের মতো নগদান বইতেও ডেবিট ক্রেডিট দুইটি পক্ষ থাকে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নগদান বইতেও ডেবিট ক্রেডিট দুইটি পক্ষ থাকে। কার মতো? খতিয়ানের মতো। ঠিক আছে, আচ্ছা তুমি একটা খেয়াল করো তো, এই যে টি ছক, এই টি ছক আমরা কি করি? সিডিবিডি করি না? নগদান মানে খতিয়ানে তো আমরা সিডিবিডি নির্ণয় করি। ঠিক একইভাবে এই 3 নাম্বার পয়েন্টটাও কি, যে নগদান বইতেও কি করা হয়? নগদান বইতেও কার মতো? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু লিখতে হবে। নগদান বইতেও খতিয়ানের মতো। নগদান বইতেও জের নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয়? জের নির্ণয় করা হয়। নগদান বইতেও কি করা হয়? খতিয়ানের মতোই জের নির্ণয় করা হয়। শেষে একদম সর্বশেষে কি আমরা কি করি? সিডিবিডি নির্ণয় করি। মনে আছে তোমাদের নিশ্চয়ই? নগদান বইতে কি করি? আমরা সিডিবিডি নির্ণয় করে থাকি। আচ্ছা, তারপরে আমরা জানি যে খতিয়ান থেকে আমরা কি করি? খতিয়ান থেকে আমরা রেওয়া মিল প্রস্তুত করি। ঠিক একইভাবে খতিয়ান থেকে আমরা রেওয়া মিল প্রস্তুত করি। ঠিক একইভাবে নগদান বই থেকেও কি করা যায়? নগদান বই থেকে রেওয়া মিল প্রস্তুত করা যায়। যদিও এগুলার আসলে তেমন কোনো ব্যবহার নাই, প্রস্তুত করা যায়। ঠিক আছে, তো আশা করি এইভাবে লিখলে খুব ভালো একটা মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে তোমরা তোমাদের বিভিন্ন বই আছে, এগুলো থেকে খুঁজে টুজে আরো ভালোভাবে নোট করে নিতে পারো। জাস্ট বেসিক জিনিসটা আমি তোমাকে একটা আইডিয়া দিলাম যে এটার অ্যান্সারটা এমন হইতে পারে। শেয়ার হয়েছে এখন মাত্র 100, এখন পর্যন্ত 119টা শেয়ার। তো যারা পরে জয়েন করছো কিন্তু শেয়ার করো নাই, তারা কিন্তু শেয়ারটা করে দিবা। প্রোফাইল থেকে শেয়ার করবা, অবশ্যই প্রোফাইল থেকে শেয়ার করতে হবে। যারা পরে জয়েন করছো কিন্তু এখনো শেয়ার করো নাই, প্রোফাইল থেকে শেয়ার করে দিবা। সবাই একটু কমেন্ট করো ফার্স্ট যে 5 নাম্বার প্রশ্নটা তোমরা বুঝছো কিনা বা লেখা হয়েছে কিনা। 5 নাম্বার প্রশ্নটা বোঝা গেছে কিংবা লেখা হয়েছে কিনা। চলমান যে 80 হ্যাঁ, আচ্ছা তাহলে একটু ফার্স্ট কমেন্ট করো। লেখা হয়েছে বা বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা, আমরা আসলে ইনশাল্লাহ লিখতে পারবো কিনা এটা। ঠিক আছে, এরপরে কিছু কোশ্চেন আমি লিখে দিচ্ছি। কিছু কোশ্চেন আমি মানে আলোচনা করবো না, এগুলো তোমরা পারো। হ্যাঁ, তো ওগুলো আর আলোচনা করবো না। ওকে, আশা করি এটা তোমাদের হয়ে গেছে। এবার আসো, হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 6 নাম্বার, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় কেন? তোমাদের যে বন্ধুরা রিটেন নিয়ে চিন্তিত খুব বেশি, তাদেরকে কিন্তু এই ক্লাসটা রেফার করে দিতে পারো, মেনশন করে দিতে পারো, তারা যেন ক্লাসটা করার সুযোগ পায়। নিঃসন্দেহে আজকের ক্লাস শেষে তোমরা একটা ভালো আইডিয়া পাইবা যে হিসাব বিজ্ঞানের কেমন কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ভালো লাগতেছে ক্লাস? একটু দেখি রেসপন্স কিরকম। তোমাদেরকে ভালো লাগতেছে নাকি বোরিং লাগতেছে? ক্লাস কি শেষ করে দিব? যেহেতু অলমোস্ট 45 মিনিট ক্লাস হয়ে গেছে, ক্লাস কি বোরিং লাগতেছে? তাহলে শেষ করে দিব। ইয়েসটা কিসের জন্য? ক্লাস কি বোরিং লাগতেছে নাকি ভালো লাগতেছে, কোনটা? আপনি কমেন্ট দেখেন তাই ভাল লাগে না? আমি কমেন্ট দেখি তুবা, এই যে তোর কমেন্ট দেখে ফেললাম।
ওকে, তো এবার হচ্ছে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভালো ভাষা বলা হয় কেন? এখানে জাস্ট একটা লাইন আমি লিখে দিচ্ছি, বাকিগুলো তোমাদের মধ্যে তোমরা অ্যাড করে নিও। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তোমরা জানো, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি দেখে কারা বলতে পারো? এটার অ্যান্সারটা লিখবো। এবার আমরা 6 নাম্বার, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি দেখে কারা কারা বলতে পারো? ফার্স্ট কমেন্ট করবে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য কিংবা মুখ্য উদ্দেশ্য কিংবা মূল উদ্দেশ্য, ওগুলাকে কি বলা হয়? মূল উদ্দেশ্য। দ্রুত বলো, দ্রুত। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কাকে বলে? জি ভাইয়া, ক্লাসটা সত্যি ডিলিট করে দিব। চকলেট দেন, আরো বেশি ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, দিব, চান্স পাইলে চকলেট দিব। আজকে শেয়ার যদি অনেক বেশি হইতো তাহলে ক্লাসটা রাখতাম। ক্লাসে শেয়ার হচ্ছে মাত্র 120টা, তাই এই ক্লাস রেখে কি লাভ? এই ক্লাস রেখে কি লাভ? আমার জীবন রেখে কি লাভ? তোমরা মাত্র 120টা শেয়ার দাও। ওকে, ঠিক আছে। তাহলে তথ্য সরবরাহকরণটা হচ্ছে এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তথ্য সরবরাহকরণ। আচ্ছা ভাই বলো, এই তথ্যগুলো আমরা কাকে সরবরাহ করি? এই তথ্যগুলো আমরা কাদেরকে সরবরাহ করি? যারা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। তাহলে আমরা আমাদের যে টার্গেট কাস্টমার আছে, আমাদের যে টার্গেট কাস্টমার অর্থাৎ যাদের সাথে আমি প্রতিদিন ডিলিংস করি, তাদের সাথে আমি কিসের মাধ্যমে কথা বলি? তাদের কাছে কিন্তু আমি এই যে তথ্য সরবরাহ করি। এখন তথ্য সরবরাহ করা কিসের মাধ্যমে? তথ্য সরবরাহ করা হয় আর্থিক বিবরণীর মাধ্যমে। এই আর্থিক বিবরণীগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ব্যবহারকারীদের সাথে আমাদের কমিউনিকেশনটা রক্ষা করি। কথা বুঝতে পারছো? তুমি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবা, এখন তুমি ওই কোম্পানির মানুষের সাথে গিয়ে কথা বলবা না, তুমি জাস্ট তাদের ওয়েবসাইটে ঢুকবা, তাদের আর্থিক বিবরণীগুলো নামায় তুমি দেখবা আসলে তারা আগামী বিগত বছরগুলোতে তারা কেমন প্রফিট করছে, তাদের অ্যাসেট কেমন, লায়াবিলিটি কেমন, ওনার সিকিউরিটি কেমন আছে, প্রফিট মার্জিন কেমন, ইপিএস কেমন, এগুলো কিন্তু তুমি আর্থিক বিবরণী থেকে কিন্তু তুমি কি করতে পারবা? জানতে পারবা। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু তথ্যগুলো সরবরাহ করি যেন তাদের সাথে আমাদের কি রাখা যায়? কমিউনিকেশনটা রাখা যায়। তাহলে আমি আমাদের টার্গেট কাস্টমারদের সাথে আমরা কিভাবে যোগাযোগ রক্ষা করতেছি? আর্থিক বিবরণীর মাধ্যমে। আর আর্থিক বিবরণীগুলো আমরা কেন সরবরাহ করি? তথ্য সরবরাহ করার জন্য। কথাটাকে বুঝাইতে পারলাম? তাহলে হিসাব বিজ্ঞানের মুখ্য প্রধান উদ্দেশ্য হচ্ছে কি করা? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী যারা, তাদেরকে নির্দিষ্ট সময়ে কি করা? তথ্যগুলো সরবরাহ করা, আর তাদের সাথে এই আর্থিক বিবরণীর মাধ্যমে যোগাযোগ কি করা হয়? রক্ষা করা। সুতরাং আমরা বলতে পারি হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় এই সকল কারণে। কথা কি বোঝা গেছে? এই প্রশ্নটা কি বোঝা গেছে? এই প্রশ্নটা ক্লিয়ার? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? ফার্স্ট কমেন্ট ফার্স্ট। ওকে, তো এখানে আরেকটা প্রশ্ন চলে আসছে, তো এটা আলোচনা করবো না, জাস্ট তোমরা লিখে রাখো। এটা জাস্ট তোমরা লিখে রাখো, এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন দিয়ে লেখা রাখো। হিসাব বিজ্ঞান তথ্যের 7 নম্বর প্রশ্ন লিখে রাখো। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় প্রকার ও কি কি? কয় প্রকার ও কি কি? তো এখানে এইভাবে প্রশ্নটা হইতে পারে, অথবা কি আসতে পারে যে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে 5টি অভ্যন্তরীণ ব্যবহারকারীর পক্ষে নাম লিখো, অথবা 5টি বাহ্যিক পক্ষের নাম লিখো, এরকম করে আসতে পারে। অথবা অভ্যন্তরীণ ব্যবহারকারী গুলা কি কি আছে, মানে কয় প্রকার কি কি, সেগুলা দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এই কয় প্রকার কি কি আসলে কিন্তু ওই অভ্যন্তরীণ আর বাহ্যিক ব্যবহারকারী কিন্তু তোমরা কিন্তু তাদের কি করে দিবা? তাদের কিন্তু উদাহরণ অবশ্যই দিবা। তো আমরা জানি অভ্যন্তরীণ ব্যবহারকারী হইতে হলে কি করতে হয়? অভ্যন্তরীণ ব্যবহারকারী হইতে হলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হয়? 2টা বৈশিষ্ট্য থাকতে হয়। নাম্বার 1, সবাই কি হইতে হবে? বেতনভুক্ত হইতে হবে। আমরা জানি অভ্যন্তরীণ ব্যবহারকারী হইতে হলে বেতনভুক্ত হইতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে কি থাকতে হয়? প্রত্যক্ষভাবে জড়িত থাকতে হয়। সিদ্ধান্ত গ্রহণের সাথে কি থাকতে হয়? প্রত্যক্ষভাবে জড়িত থাকতে হয়। এই 2টা বৈশিষ্ট্য যদি কোনো পক্ষের সাথে থাকে তাহলে সেই পক্ষটা নিঃসন্দেহে কোন পক্ষ হবে? অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। তবে মনে রাখবা, 2টার মধ্যে যদি একটা থাকে তাহলে কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে না। 2টার মধ্যে একটা থাকলে কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে না। অবশ্যই কটা থাকতে হবে? 2টা পক্ষ থাকলে তখন তাকে কি বলা যাবে? অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা যাবে। তাহলে 7 নম্বর প্রশ্ন ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা? কমেন্ট ফার্স্ট। 121টা শেয়ার হয়েছে, এখনো অনেকে কিন্তু পরে আসছো কিন্তু শেয়ার করো নাই। ঠিক আছে, তো ফার্স্ট কমেন্ট করো।
ক্লিয়ার এই পর্যন্ত? 7 নম্বর প্রশ্ন। সবাই কিন্তু বলে না, কেউ কি ক্লাসে ঢুকে ঘুমাই গেছে নাকি? ঘুমাইস না ভাই, হ্যাঁ, একবার এডমিশন টেস্ট দিয়ে এসে ঘুমাইবা। এটা কি ক্লিয়ার হয়েছে? 7 নম্বর প্রশ্ন কি ক্লিয়ার আমাদের? সবাই কমেন্ট করতে হবে কিন্তু, সবার কমেন্ট করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সেই প্রশ্নটা কি? 8 নাম্বার, যে কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না? কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না? এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না ওগুলা লিখতে বলতে পারে, অথবা কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে এটা বলতে পারে। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 8 অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 8 অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, বা যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না ওগুলার ব্যাখ্যা তোমার কাছে জানতে চাইতে পারে, ঠিক আছে? বা ভুলগুলো কি কি? তো আমরা জানি যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না এগুলোকে কয় ভাগে ভাগ করা যায় বলতে পারো? হ্যাঁ, যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেই ভুলগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? দেখি কারা বলতে পারে। যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেই ভুলগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না এগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা অনেকের কোচিং এ আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে? এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্যার। সো এটার মহত্ব গুরুত্ব অনেক বেশি। কয় ভাগে ভাগ করা যায় দেখি। 128টা শেয়ার হচ্ছে, এখনো কিন্তু 150 শেয়ার হয় নাই। তোমরা গ্রুপে মেসেঞ্জারে শেয়ার দিয়ে শুধু শেয়ার বৃদ্ধি করার কোনো দরকার নাই। মানে হচ্ছে বিভিন্ন ইফেক্টিভ গ্রুপে শেয়ার করো, অথবা তোমাদের প্রোফাইল থেকে শেয়ারটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। 50 জন স্টুডেন্ট আসতো, প্রত্যেকে যদি তোমাদের প্রোফাইল থেকে একটা করে শেয়ার দিয়ে থাকো, এটা আলহামদুলিল্লাহ, এটা অনেক কিছু। আর ইউটিউব চ্যানেলটা একটু প্রমোট করেন আপনারা, বিভিন্ন আপনাদের বন্ধু বান্ধবদেরকে দিয়েন। আমি কিন্তু এখানে ক্রমান্বয়ে আপনাদের ফ্রি ক্লাসগুলো আপলোড করতেছি। আর যদি আপনাদের রেসপন্স ভালো থাকে তাহলে এই ক্লাসটা তো আপনারা আরো করতে চান, তাই না? এটা রেকর্ড থাকলে আপনাদের জন্য সুবিধা হয়। তাহলে আজকের ক্লাসের রেসপন্স যদি ভালো থাকে, শেষ পর্যন্ত শেয়ার যদি অনেকগুলো হয়, আর যদি আপনাদের রেসপন্স ভালো থাকে তাহলে ক্লাসটা আমি ইউটিউবে আপলোড দিব, কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দিব, মাস্ট। ওকে ওকে। তো তোমরা সবাই বলতে পারতেছো যে এটা আমি সংক্ষেপে একটু লিখে দিচ্ছি। তো আমরা জানি যে এই ভুলগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কয়ভাবে? যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না এমন ভুল দুই প্রকার। এমন ভুল কি প্রকার? দুই প্রকার। তাহলে এই ভুলগুলো যে দুই প্রকার, 1 নাম্বার ভুলটা কি? 1 নাম্বার ভুলটা হচ্ছে করণিক ভুল। কি ভুল? করণিক ভুল। 1 নাম্বার ভুলটাকে বলা হয় করণিক ভুল। আর 2 নাম্বার ভুলটা হচ্ছে কি? নীতিগত ভুল। এই নীতিগত ভুল হওয়ার পর তো প্রথমে তো এটা তোমাকে লিখতে হবে যে দুই প্রকার ভুল কি? করণিক ভুল আর নীতিগত ভুল। এবার করণিক ভুলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? করণিক ভুলকে 4 ভাগে বা 5 ভাগে ভাগ করা যায়। তবে 4 ভাগে প্রচলিত বেশি। সেই 4 ভাগটা কি কি আছে আমরা একটু লিখে নিব। 4 ভাগটা কি কি আছে? 4 ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে বাদ পড়ার ভুল। প্রথমটা কি ভুল? বাদ পড়ার ভুল। প্রথমটা হচ্ছে বাদ পড়ার ভুল, ঠিক আছে? বাদ পড়া ভুল। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমরা লিখব লেখার ভুল। কি ভুল? লেখার ভুল, এটাকে বলা হচ্ছে লেখার ভুল। তৃতীয়ত আমরা লিখে নিব হচ্ছে বেদাখিলার ভুল। কি ভুল? বেদাখিলার ভুল। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পরিপূরক ভুল। কি ভুল? পরিপূরক ভুল। তাহলে এই হচ্ছে আমাদের মূলত ভুলের যে বিষয়গুলো আছে। তবে একটা জিনিস অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এই ভুলগুলা অর্থাৎ এই করণিক ভুলটাই কিন্তু 4টা। অর্থাৎ এই যে নীতিগত ভুল আর পরিপূরক ভুল ছিল, এই দুইটার মধ্যে বিবাহিত হচ্ছে করণিক ভুল। হ্যাঁ, করণিক ভুল কি করছে? বিয়ে শাদী করছে। তো বিয়ে শাদী করার কারণে স্বাভাবিকভাবে তার পরিবারে কি হয়েছে? মানে হচ্ছে বাচ্চা কাচ্চা হয়েছে। তো তার নীতি ছিল কি? 4টি সন্তানের বেশি নয়, 5টি হলে ভালো হয়। তো 4টি সন্তানের বেশি নয়, 5টি হলে ভালো হয়। তখন সে আসলে 4টা পর্যন্ত গিয়ে আসলে সে হচ্ছে তার পরিকল্পনা স্থির করে ফেলছে। তাহলে এখানে তার সন্তান হচ্ছে কয়টা? 4টা। তাহলে এখানে এই নীতিগত ভুল হচ্ছে কি? অবিবাহিত, ঠিক আছে? সে হচ্ছে চিরকুমার সংগঠনের সভাপতি, অর্থাৎ আমাদের নায়ক জায়েদ খান। সে হচ্ছে বিয়ে শাদী করে নাই। তো বিয়ে শাদী না করার কারণে এই নীতিগত ভুলের আসলে কোনো বাচ্চা কাচ্চা নাই, তার সংসার টংসার বলতে কিছু নাই, সে হচ্ছে একা, ঠিক আছে? সে বলে যে বিয়ে শাদী করে কি লাভ, একদিন তো মরে যাবো, ঠিক আছে? তো এই মরে যাওয়ার ভয়ে সে হচ্ছে আর বিয়ে শাদী করে না। কথা বুঝতে পারছো? এটা কি লেখা হয়েছে? এটা কি লেখা হয়েছে? এটা কি ক্লিয়ার?
আচ্ছা, তো আমি সংক্ষেপে একটু ভুলগুলো বলে দিচ্ছি, কোনটা কোন ভুল একটু সংক্ষেপে বলে দেই। তো বাদ পড়া ভুলটা হচ্ছে যদি কোনো একটা লেনদেন লিপিবদ্ধ হতে সম্পূর্ণরূপে বাদ পড়ে, এটাকে বলা হচ্ছে কোন ভুল? বাদ পড়ার ভুল। লেখার ভুলটাকে আমরা সংক্ষেপে কি বলি? লেখার ভুলটাকে বলি আমরা টাকার ভুল। লেখার ভুলটাকে কি বলি? টাকার ভুল। বেদাখিলার ভুলটাকে আমরা কি বলি? হিসাবের ভুল। বেদাখিলার ভুলটাকে কি বলি? হিসাবের ভুল। বেদাখিলার ভুলটাকে বলে থাকি হিসাবের ভুল। আর পরিপূরক ভুল হচ্ছে যখন একই ভুল কয়বার হয়? দুইবার। একই ভুল যখন কয়বার হয়? দুইবার। একই ভুল যখন দুইবার হয় তখন এটা। তবে সাবধান, আমি যে সংক্ষিপ্ত কথাগুলো বলি অনেকে লিখিত পরীক্ষার খাতার মধ্যে এগুলাই লিখে, আল্লাহর রাস্তে মাফ করেন, এরকম লেখা লিখেন না, ঠিক আছে? তখন কিন্তু দেখা যাবে যে আপনি লিখে আসছেন কিন্তু কর্তৃপক্ষ আমারে খুঁজে কিন্তু পিটায় লাশ বানাই দিবে, ঠিক আছে? তো এই ভুলটা করেন না। আবার হচ্ছে এইভাবে লিখেন, এই শর্টকাট লিখে কিন্তু পরে আমার মায়ের খাওয়ানোর ব্যবস্থা করেন না। আমি জাস্ট আপনাদের মনে রাখার জন্য শর্টকাট বলছি, এখন অনেকের খাতা দেখা যায় এটাই লিখছে শর্টকাট, ঠিক আছে? তাহলে বাদ পড়া ভুল মনে হচ্ছে যে ভুল হিসাব রক্ষকের অসতর্কতার কারণে লিপিবদ্ধ হতে সম্পূর্ণরূপে বাদ পড়ে যায়। এই সংজ্ঞা দিবেন, একটা উদাহরণ দিবেন। এরপরে লেখার ভুল হচ্ছে যখন কোনো একটি লেনদেন লিপিবদ্ধকরণের সময় টাকার পরিমাণ কম বেশি লেখা হয়, তাহলে এটা লিখবেন, একটা উদাহরণ দিবেন। তারপরে কি আছে? বেদাখিলার ভুল, যখন কোনো একটি লেনদেন লিপিবদ্ধ সময় একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাব লিপিবদ্ধ করা হয় তখন তাকে বলা হয় কি? বেদাখিলার ভুল। যেমন পান্নার জায়গায় মান্না, মান্নার জায়গায় মুন্না, এরকম টাইপের। আর পরিপূরক ভুল মানে হচ্ছে একটা লেনদেনের ফলে দেখবেন কিছু টাকা বেশি লিখবেন আর একটা লেনদেনের ফলে কিছু টাকা কম লিখবেন, খেলা শেষ। এরপর আছে নীতিগত ভুল। তাহলে নীতিগত ভুলটা হচ্ছে কি? আমরা তাহলে হিসাবের ভুল হইলে নীতিগত ভুল হইতে পারে, আবার বেদাখিলার ভুল হইতে পারে। তো নীতিগত ভুল হয় কখন আর বেদাখিলার ভুল হয় কখন, এটা আপনারা অলরেডি জেনে গেছেন। তাহলে নীতিগত ভুল হয় কখন? নীতিগত ভুল হবে তখনই যখন ওই হিসাবের ভুলটা হবে কি? বিপরীত। হিসাবের ভুলটা কি হবে? বিপরীত ভুল। অর্থাৎ যদি আপনি মুনাফা জাতীয় লেনদেনকে বানায় ফেলেন মূলধন, মূলধন জাতীয় লেনদেনকে বানায় ফেলেন মূলধন, তখন এটা হবে নীতিগত ভুল। কিন্তু ভুলটা যদি হয় সমজাতীয়, কি হয়? সমজাতীয় ভুল হয়, তখন এই ভুলটা হবে বেদাখিলার ভুল। কেমন? ধরো একটা মুনাফা জাতীয় লেনদেনকে তুমি মুনাফা জাতীয় রাখলা, মূলধন জাতীয় লেনদেনকে তুমি মূলধন জাতীয় তৈরি রাখলা, তখন এই ভুলটাকে বলা হচ্ছে কি? তখন এই ভুলটাকে বলা হবে, তখন ওই ভুলটাকে বলা হবে বেদাখিলার ভুল, ঠিক আছে? কয়বার পড়লাম রে এগুলা? ওকে, এটা কি ক্লিয়ার? আমি লিখলাম কোচিং এর পরীক্ষায়। ক্লিয়ার হয়েছে এটা? 8 নম্বর কোশ্চেন ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেন ক্লিয়ার? তাহলে 9 নম্বর কোশ্চেন লিখবো আমরা। 8 নম্বর কোশ্চেন ক্লিয়ার? তাহলে আমরা এবার লিখবো সমাপনী। সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা কি, কেন দেওয়া হয়? হ্যাঁ, সমাপনী দাখিলা কি বা কেন দেওয়া হয়, ঠিক আছে? কেন দেওয়া হয়? এটার আর ব্যাখ্যা বিশ্লেষণ করবো না, কারণ এটার উপরে অনেক বিস্তারিত একটা ক্লাস হয়েছে, তো সুতরাং আশা করি তোমরা এটা লিখতে পারবা। তারপর আমি সংক্ষেপে একটু বিস্তারিত বলে দিই যে দাখিলার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় শেষে নামে হিসাবগুলোর যে বন্ধ করে দেওয়া হয় বা শূন্য করে দেওয়া হয় তাকে বলা হয় কি? সমাপনী দাখিলা। তাহলে সমাপনী দাখিলা দেওয়ার উদ্দেশ্য কি? নামিক হিসাবগুলোকে কি করে দেওয়া? বন্ধ করে দেওয়া। কি করে দেওয়া? নামিক হিসাব। তারপর একটু লিখে দিই, হ্যাঁ, তারপর দেখে দিই। তাহলে আমরা কেন দিব? নামিক হিসাবগুলো কি করে দেওয়ার জন্য? নামিক হিসাবগুলো শূন্য করে দেওয়ার জন্য। তাহলে এটা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? আমরা একটু প্রশ্নটা একটু অ্যান্সারটা দেখি কেউ করতে পারো কিনা। সমাপনী দাখিলা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? দেখি কারা পারো, দেখি কারা পারো। সমাপনী দাখিলা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? সমাপনী দাখিলা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? সমাপনী দাখিলা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? দেখি ফার্স্ট কমেন্ট করেন। সমাপনী দাখিলা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাপনী দাখিলা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? সমাপনী দাখিলা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? ওকে, অনেকে লিখতে পারতেছো, ভেরি গুড। সমাপনী দাখিলা দেওয়া হচ্ছে হিসাবকাল ধারণা অনুযায়ী। কি অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। হিসাবকাল ধারণা অনুযায়ী সমাপনী দাখিলা দেওয়া হিসাবকাল ধারণা অনুযায়ী, ঠিক আছে? তো এই নামিক হিসাবেরগুলো কিন্তু আরো নাম আছে, আমরা জানি। নামিক হিসাবগুলোর আর কি কি নাম আছে? নামিক হিসাবগুলোর একটা নাম হচ্ছে অস্থায়ী হিসাব অথবা আয়ব্যয়বাচক হিসাব। নামিক হিসাবগুলোর একটা নাম কি? নামিক হিসাবগুলোর একটা নাম হচ্ছে আয়ব্যয়বাচক হিসাব অথবা অস্থায়ী হিসাব। আশা করি কোশ্চেন নাম্বার 9 এ তোমাদের কোনো সমস্যা নাই। আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে এতক্ষণ ধরে যা পড়াইছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 10 নম্বর। সেটা হচ্ছে নিত্য বা অবিরত ও কালান্তিক মজুদের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা।
তো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? এটার একটা পার্থক্যের চার্ট আমি দিয়ে দিব গ্রুপে, ক্লাস শেষে এই চার্টটা দিয়ে দেবো, এই চার্ট অনুযায়ী তোমরা লিখে নিবা। তাহলে আমি আপাতত বেসিক একটা আইডিয়া দিই তোমাকে, নিত্য বা কালান্তিকের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। কালান্তিক মানে হচ্ছে একটি নির্দিষ্ট হিসাব কাল শেষে। কালান্তিক মানে কি? কালান্তিক কথাটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে। তাহলে নির্দিষ্ট সময় শেষে কি করা হয়? নির্দিষ্ট সময় শেষে মজুত পণ্য বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। তার মানে তুমি কিন্তু ওই নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে জানতে পারবে না তোমার মজুত পণ্য কেমন আছে, তোমার বিক্রিত পণ্যের ব্যয় কত, এটা কিন্তু তুমি জানতে পারবে না। তাহলে কালান্তিক পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময় শেষে মজুত পণ্য কিংবা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়, অর্থাৎ জের নির্ণয় করা হয়। কখন? এটা নির্দিষ্ট সময় শেষে। কিন্তু সেই পদ্ধতিটি যদি হয় নিত্য কথার মানে কি? দিন দিন। নিত্য কথার মানে কি? দিন দিন। যদি পদ্ধতিটা হয় নিত্য ব্যবহৃত, তাহলে তুমি কি করবা? প্রতিটা লেনদেন শেষেই, তাহলে যে পদ্ধতিতে প্রতিটি লেনদেন শেষেই সমাপনী মজুত পণ্য ও বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়, তার নামে হচ্ছে কি? নিত্য ব্যবহৃত মজুত পণ্য। কথা বোঝা গেছে? নিত্য ব্যবহৃত। তাহলে এটা হচ্ছে দিন দিন, অর্থাৎ প্রতিটা লেনদেন শেষে আপনি জানতে পারবেন কি। তাহলে আমরা কিন্তু একটা কম্পেয়ার করতে পারি, যেমন এটাকে আমরা বলতে পারি খতিয়ানের টি শক। এটাকে কি বলা যায়? খতিয়ানের টি শক। আর এটাকে বলা হয় কি? চলমান জের শক। চলমান জের শক। বুঝা গেছে বিষয়টা? কারণ চলমান জের শকে কি হয়? প্রতিটা লেনদেন শেষে তুমি জানতে পারবা লেনদেনের পরিমাণ কত, জের কত, কি আসল বিষয়। আর এখানে কি হবে? ওই নির্দিষ্ট সময় শেষে আগে কিন্তু তুমি জানতে পারবে না তোমার জের কত আছে। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে সেটা যে এই কালান্তিক পদ্ধতিতে তুমি কোনো পণ্য ক্রয় করলে, যেমন তুমি ক্রয় হিসাবে লিখো, তারপরে ক্রয় পরিবহনটাকে তুমি ক্রয় পরিবহনে লিখো, ঠিক আছে? তারপরে ক্রয় ফেরত আসলে তুমি সেটাকে ক্রয় ফেরতই রাখো। কিন্তু যদি সেটা নিত্য ব্যবহৃত পদ্ধতিতে হয়, তখন কিন্তু এইগুলার একটা রিপ্লেসমেন্ট হয়। রিপ্লেসমেন্ট হয়ে কি হয়ে যায়? এইগুলার পরিবর্তে লেখা হয় কি? সমাপনী মজুত। এগুলোর জন্য কি লেখা হয়? সমাপনী মজুত। তাহলে তুমি এখানে পার্থক্য লিখতে পারো এইভাবে পার্থক্য লিখতে পারো যে কালান্তিক পদ্ধতিতে ক্রয় করলে ক্রয় হিসাবকে ডেবিট করা হয়, আচ্ছা, আর নিত্য ব্যবহৃত পদ্ধতিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবের পরিবর্তে মজুত পণ্য হিসাবকে ডেবিট করা হয়। পার্থক্য হয়ে গেল একটা। আচ্ছা, তারপরে ক্রয় পরিবহনকে ক্রয় পরিবহন হিসাবে ডেবিট করা হয়, আর এখানে ক্রয় পরিবহনকে মজুত পণ্য হিসাবে লেখা হয়। এইভাবে কিন্তু অনেক পার্থক্য লেখা যায়। তাহলে কালান্তিক পদ্ধতিতে পণ্য ক্রয় করলে যদি ক্রয় হিসাবকে তুমি ডেবিট করো, তাহলে ক্রয় হিসাবকে যদি তুমি ডেবিট করো, তাহলে তুমি কি দেখাচ্ছ? ব্যয় বেশি দেখাচ্ছ, ঠিক আছে? ক্রয় ডেবিট করলে ব্যয় বেশি দেখাচ্ছ। এই বেশি দেখানোর কারণে কিন্তু তোমার মালিকানার সূত্র কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। কিন্তু এই নিত্য ব্যবহৃত পদ্ধতিতে তুমি আসলে ক্রয় দেখাচ্ছ, তুমি কি দেখাচ্ছ? সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ তোমার কি? সম্পদ। এর ফলে কি পাচ্ছে? সম্পদ বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? যে কালান্তিক পদ্ধতিতে তুমি যেটাকে ক্রয় করতেছ, এর ফলে তোমার মালিকানার সূত্র হ্রাস পায়, কারণ এটা তোমার ব্যয় বৃদ্ধি করে। আর নিত্য ব্যবহৃত পদ্ধতির মানে হচ্ছে এখানে এটাকে সমাপনী মজুদ মানে সম্পদ ধরা হয়। আর সম্পদ ধরার অর্থে হচ্ছে কি করা? আমার সম্পদের পরিমাণটা বেশি দেখানো, যদি সম্পদ ডেবিট হবে। আমি কি এটা কিছুটা বুঝাইতে পারছি? এটা কি কিছুটা হইলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দুইটার মধ্যে পার্থক্যগুলো কি? একটু কমেন্ট ফার্স্ট। জি ইনশাআল্লাহ পার্থক্যের চারটা দিয়ে দেব। আর আজকের ক্লাসের শেষে সবাইকে নোট শেয়ার করতে হবে। ইটস মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ যে ক্লাস শেষে আপনারা সবাই নোটটা গ্রুপে শেয়ার করবেন। অনেকদিন ধরে গ্রুপের অ্যাক্টিভিটিস একবারে মরে গেছে, তো গ্রুপটাকে আপনারা একটু চাঙ্গা করেন, সবাই ক্লাস শেষে নোটটা শেয়ার করেন, ঠিক আছে? আপনারা যদি আজকে ক্লাস শেষে নোটটা শেয়ার করেন, ইনশাআল্লাহ এরকম চমৎকার একটা ক্লাস আরেকটা পাবেন। আর যদি নোট শেয়ার না করেন, তাহলে আজকের পরে আমি গায়েব হয়ে যাব, ঠিক আছে? আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। হারিকেন দিয়ে কুপি দিয়ে খুঁজেও কিন্তু আমার খুঁজে পাবে না, ঠিক আছে? একবারে পরীক্ষার পরের দিন আমি বের হবো। হ্যাঁ, পরীক্ষার পরের দিন একটা লাইভ ক্লাস নিব, যে সবার কি অবস্থা, কে বাইজে আছে, কে মরে গেছে, ঠিক আছে? হয়েছে এই পর্যন্ত? ওকে, থ্যাংক ইউ। কি আরেকবার? মানে এটা কি আরেকবার বলবো? আরেকবার বলা দরকার নাই। যদি মানে ক্লাস তো থাকবো না, বা আমার ইচ্ছে হলে আমি ইউটিউবে এটা আপলোড করে দেবো, তোমরা আরেকবার দেখে নিবে। আর চারটা দিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। চার দেখে দেখে লিখে ফেলবা। ওকে, তো এবার হচ্ছে আমরা যে প্রশ্নটা দেখবো, এটা খুবই মানে সহজ একটা প্রশ্ন, তোমরা সবাই জানো, 11 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে, দেখি আমি কোশ্চেন লেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলবা। আর্থিক বিবরণীর উপাদান কয়টি? আর্থিক বিবরণীর উপাদান কয়টি? দেখি আর্থিক বিবরণীর উপাদান কয়টি ও কি কি, এভাবে আসবে, ঠিক আছে? কয়টি ও কি কি, আর্থিক বিবরণীর উপাদান কয়টি ও কি কি। দেখি ফার্স্ট
আর্থিক বিবরণীর উপাদান কয়টা হবে? আর্থিক বিবরণীর উপাদান কয়টা? আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব 150 200 500 হইলো না, তাহলে আমার বাইসে থাকা লাভ আছে? তোমরা গ্রুপে এতগুলো মানুষ, তাও সাবস্ক্রাইব বাড়ে না, শেয়ার হয় না, পেজ মরে যাইতেছে, সাথে আমিও মরে যাইতেছি। ওকে, হ্যাঁ, এটা সবাই সবাই কমেন্ট করতে হবে কিন্তু সবার। আচ্ছা, এখানের যারা ক্লাস করতেছো তাদের মধ্যে সাবস্ক্রাইব করো না, কে কে দেখি তো একটু, কারা কারা করছো? যারা করছো তারা ডান লেখো, যারা করো নাই তারা লেখো কি কান। যারা তারা করছো তারা লেখো ডান, যারা করো নাই তারা লেখো কান। তাহলে আর্থিক বিবরণীর উপাদান কয়টা? মূলত আমরা প্রথম বলবো আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে উপাদান 4টি। তাহলে আর্থিক বিবরণীর উপাদান 4টি কি কি? আয় বিবরণী, আয় বিবরণী, 2 নাম্বার কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নাম্বার কি নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, 4 নাম্বার হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই হচ্ছে মূলত 4টা। তারপরে এইটুকু লিখে শেষ করে দিবা না, তারপর লিখবা আইএএস 1 অনুযায়ী, তারপর আবার কি লিখবা আইএএস 1 অনুযায়ী উপাদান হচ্ছে কয়টা? উপাদান 5টি। আইএস 1 অনুযায়ী আবার কয়টা? 5টা। তাহলে আমরা তো অলরেডি এখানে 4টা লিখছি, তাহলে আমাদের 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা হচ্ছে ফুটনোট বা টিকা, ঠিক আছে, ফুটনোট বা টিকা। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে একটু লিখে দিতে হবে, ঠিক আছে, এইভাবে কিন্তু লিখতে হবে। একশো 166টা শেয়ার, আরেকটু স্পিড দিলে কিন্তু 200 হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ফুটনোট বা পাদটিকাও বলা হয়, টিকা, ফুটনোট বা পাদটিকা, এগুলা একটু মনে রাখবা। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা কি এটা পারবো ইনশাল্লাহ? 11 নম্বর প্রশ্ন যদি আসে, তবে এখানে একটু জিনিস মনে রাখবা, অনেকে কি করে আর্থিক বিবরণীর উপাদান জানতে চাইলে আনসার করে দেয় আর্থিক অবস্থার বিবরণী। চাইলাম আর্থিক বিবরণীর উপাদান কয়টা, বলে আর্থিক অবস্থার বিবরণীর উপাদান। আবার যদি প্রশ্ন করা হয় আর্থিক অবস্থা, যেমন পরীক্ষা প্রশ্ন আসছে ধরো আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা, তো তুমি কি করতেছো আর্থিক পড়ার পর দেখলা, ধরো হচ্ছে তোমার পাশে সুন্দর একটা মেয়ে বসছে, তো তুমি আর্থিক পড়ার পর অবস্থা বাদ দিয়ে মানে অবস্থার সময় মেয়েটার দিকে তাকাইছো, তারপরে কি করছো বিবরণী পড়ছো, মাঝখানে এই অবস্থা কিন্তু ওই মেয়ে খায় ফেলছে, অথবা মেয়ের পাশে একটা ভালো সুন্দর ছেলে বসছে দেখতে একটু হ্যান্ডসাম, তো আর্থিক পড়ার পর ওই ছেলের দিকে তাকাইছে, তাহলে অবস্থা কে খায় ফেলছে, ছেলে খায় ফেলছে, এবার পড়ছে বিবরণী। তাহলে মাঝখান দিয়ে ছেলে নিয়ে গেল অবস্থা বা মেয়ে নিয়ে গেল অবস্থা, আর থাকলো শুধু আর্থিক বিবরণী। সে উত্তর দিয়ে আসছে আর্থিক বিবরণীর উপাদান কয়টা? 4টা। বোঝা গেছে বিষয়টা? তাহলে এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু খেলা শেষ, ঠিক আছে? তাহলে কিন্তু চান্স পাওয়া কিন্তু ওই ছেলে মেয়ে খায় ফেলবে, বুঝছো? তাহলে পোস্টার ভালো করে পড়তে হবে, আমাকে আর্থিক বিবরণী চাইছে নাকি আর্থিক অবস্থা বিবরণী চাইছে। কোশ্চেন পড়ার সময় সাবধান, কারোর দিকে তাকানো যাবে না। তুমি অ্যান্সার করে পরীক্ষা দিয়ে তারপরে ব্যাটার সাথে চলে যাও বা ওর সাথে চলে যাও, সমস্যা নাই, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত সাবধান, কারোর দিকে তাকানো যাবে না, কারোর প্রতি ক্রাশ খাওয়া যাবে না। হ্যাঁ, এটা তো আপনাদের একটা মুদ্রা দোষ, কারো দেখলে আপনাদের ভালো লাগে, রিক্সা চালাইতেছে ওই ব্যাটার দেখে আপনাদের ভালো লাগে, কেউ ধরেন হচ্ছে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে ওই ব্যাটার আপনার ভালো লাগে। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেন ক্লিয়ার। 11 নম্বর কোশ্চেন ক্লিয়ার। আচ্ছা, আরেকটা কোশ্চেন একটু লিখে নাও। 12 নম্বর কোশ্চেন, আজকে 15টা কোশ্চেন পড়াবো বলছিলাম, 15 কোশ্চেনের মধ্যে এটা 12 নম্বর। তো 12 নম্বর কোশ্চেনটা কি? 12 নম্বর কোশ্চেন লেখো হিসাব সমীকরণের মৌলিক উপাদান
উপাদান কয়টি ও কি কি, ঠিক আছে, কয়টি ও কি কি, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা এখানে অর্ধে আসতে পারে হিসাব সমীকরণের বর্ধিত কি, বর্ধিত রূপটি কি, ঠিক আছে, বর্ধিত রূপটি কি আসতে পারে। তাহলে হিসাব সমীকরণের মৌলিক উপাদান আমরা জানি কয়টা, দেখো তো আনসার করো তো। হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা, ফার্স্ট কমেন্ট করো দেখি কারা কারা পারো। হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি, হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি, ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট। হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা, হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা, হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা, হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি, কই আনসার করো না কে, পারো না এই কোশ্চেনটা কঠিন। ওকে, তো এইভাবে কিন্তু এখান থেকে আনসার করতে হবে সকল মৌলিক উপাদান কয়টা। আচ্ছা এবার একটু তোমাদের কাছে আরেকটা কোশ্চেন জানতে চাই যে হিসাব সমীকরণের আবিষ্কারক কে, হ্যাঁ, হু ইজ দ্য ফাদার অফ হিসাব সমীকরণ, তাই না, ফাদার তো আসবে না, কারা হচ্ছে হিসাব সমীকরণটা আবিষ্কার করছে, আবিষ্কার কারা করছে দেখি, হিসাব সমীকরণ আবিষ্কার করছে কে, হিসাব সমীকরণ আবিষ্কার করছে কে, এটা দ্বিতীয় কোশ্চেন, এটা আনসার করো। হিসাব সমীকরণের আবিষ্কার করছে কে, হিসাব সমীকরণের আবিষ্কার করছে কে, দেখি এটা কারা বলতে পারো। বর্ধিত হিসাব সমীকরণ কিন্তু তেমন একটা মানে হচ্ছে উপাদান জানতে চাওয়া হয় না, হিসাব মৌলিক রূপ, এইটা মনে রাখবা, এটা একটা জিনিস মনে রাখবা, এই যে মৌলিক রূপ বলতে আসলে কাকে বোঝায়, a = l + ওইটাকে বোঝায়, তো এটা কিন্তু বর্ধিত রূপ না, এটা হচ্ছে মৌলিক রূপ। তাহলে বর্ধিত রূপ কোনটা, a = l c + এর r - এর e - এর d, এটা হচ্ছে বর্ধিত রূপ। তাহলে এটা কিন্তু মৌলিক রূপ না, মৌলিক রূপ কোনটা, এটা, কারণ এটা থেকে এটা আসছে, মৌলিক মানে যেটা আসলে শুরুতেই ছিল ওটাকে বলা হচ্ছে মৌলিক, হ্যাঁ, যেটা থেকে আসলে বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে, তাই না। এই যেমন a = l + এর ওই, এখানে তিনটা উপাদান আছে, তিনটা উপাদানের মধ্যে একটা আবার বিয়ে শাদী করছে, যেমন ওইটা বিয়ে শাদী করছে, তো বিয়ে শাদী করার কারণে তার আবার বাচ্চা কাচ্চা হয়েছে, কয়টা হয়েছে, 4টা বাচ্চা কাচ্চা হয়েছে। তার আবার ভালো জিনিস আছে, হিসাব বিজ্ঞানের বিষয়গুলো কি, যারা এই বিয়ে শাদী করে তাদের কিন্তু চারটা করে বিয়ে শাদী হয়, মানে সরি বিয়ে শাদী 4টা করে হয় না, বাচ্চা কাচ্চা 4টা করে হয়, ঠিক আছে। যেমন আমরা দেখলাম করণিক বুল বিয়ে করছে, 4টা বাচ্চা কাচ্চা হয়েছে, তারপরে আবার মৌলিক সমীকরণের একটা উপাদান হচ্ছে ওই বিয়ে শাদী করছে, বেটারও 4টা বাচ্চা কাচ্চা হয়েছে। কে রে ভাই, আর কি সংখ্যা টঙ্কা নাই তোর, 4টা 5টা 6টা 10টা 12টা নিতি, 11টা করে নিতি, 4টা কেন নে, 4টা কেন হয় তোদের। আচ্ছা তাহলে হিসাব সমীকরণ আবিষ্কারক আমরা জানি গেলাম, হিসাব সমীকরণ আবিষ্কার হচ্ছে ট্রিপল এ, হিসাব সমীকরণ আবিষ্কার হচ্ছে ট্রিপল এ। যাই হোক, তাহলে আমরা 12 নম্বর কোশ্চেনটা পারবো ইনশাল্লাহ। 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন কি, 13 নম্বর কোশ্চেন লিখবা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 13 হচ্ছে গ্যাপ, 13 হচ্ছে গ্যাপ। এই গ্যাপের বিস্তারিত, অর্থাৎ গ্যাপ বলতে কি বুঝো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই, এটার পাশে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবা। গ্যাপের পূর্ণরূপটা কি আসলে তোমাদের কাছে জানতে চাওয়া, গ্যাপের পূর্ণরূপ কি, পূর্ণরূপ কি, গ্যাপের পূর্ণরূপ কি। আজকের ক্লাসটা শেষে ইনশাআল্লাহ তুমি, আমার বিশ্বাস তুমি খুব ভালো একটা আইডিয়া পাবা যে কেমন টাইপের কোশ্চেন হইতে পারে, ঠিক আছে, কোন কোন কোশ্চেনগুলো আসলে পড়া দরকার। তাহলে গ্যাপের পূর্ণরূপ কি, ফার্স্ট কমেন্ট করো, গ্যাপের পূর্ণরূপ কি হবে, গ্যাপের পূর্ণরূপ কি, স্বপ্ন দাবি এক হালি করেন, আমি এক হালি করেন, আচ্ছা করিস তুই এক হালি করিস, কোনো সমস্যা নাই। অনেকেই ভুল লিখতেছেন, যেমন জান্নাতুল নাইম নসিন, আপনি ভুল লিখছেন জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল না, একটু ভুল আছে, হ্যাঁ, জেনারেলি বানানে ভুল করছেন, আবার প্রিন্সিপাল বানানে ভুল করছেন। স্বপ্ন দাবি প্রিন্সিপাল বানানে ভুল, প্রিন্সিপালে ভুল। রিদি লিখছে প্রিন্সিপলস, অ্যাকাউন্টিং অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল, হ্যাঁ, আবেগে ভুল করে লাগেন না, হ্যাঁ, অনেক বেশি এক্সাইটেড হয়ে যান আপনারা, সহজ কোশ্চেন হলে মাথা ঠিক থাকে না, আল্লাহ রে আল্লাহ এত সহজ কোশ্চেন পড়ছে, হ্যাঁ, পারলে কোশ্চেন খায়া ফেললেন চাওয়ায়, এত সহজ কোশ্চেন কেন আইছে, তো ওটা দাগাইতে গিয়ে আবেগে যায় ভুল কইরা, হ্যাঁ, আবেগে ঠেলাঠেলি করে তখন যায় কোশ্চেন ভুল হইয়া, এর জায়গায় বি এর জায়গায় সি, 18 নম্বর কোশ্চেনের জায়গায় 19 নম্বর কোশ্চেন, ফিনান্সের জায়গায় মার্কেটিং এর জায়গায় অ্যাকাউন্টিং, কি একটা হজবরল অবস্থা।
এত আবেগ। অথবা ধরুন হচ্ছে আপনি এখন আপনাকে কি হচ্ছে, আপনি অ্যাকাউন্টিং কোশ্চেন দাগাইতেছেন, হ্যাঁ অ্যাকাউন্টিং এর পাশে ধরুন ফিনান্স দেওয়া আছে, তো অ্যাকাউন্টিং কোশ্চেন আপনার হচ্ছে 18 নম্বরের, আল্লাহ রে আল্লাহ কমন পড়ছে, গ্যাপ মানে জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ক নাম্বার অ্যান্সার। তো ক নাম্বার দাগাইতে যাবেন এমন সময় পাশে থেকে ডাক দিচ্ছে তোমার হচ্ছে, ধরো হচ্ছে পাশে এটা সুন্দরী মেয়ে হচ্ছে, ভাইয়া বলে দেন না এটা কি হবে, এই ভাইয়া ডাক দেওয়ার পর তোমার কাছে আসলে শেষ হইয়া অবস্থা, তো ভাইয়া দিছে তোমার খাইয়া, এবার কি হয়েছে তুমি ওই যে ক নাম্বার অ্যান্সার করতে গেছিলে, এখন ভাইয়া বলতে গিয়ে ভাইয়া বলার পর তোমার মধ্যে তো আসলে অন্যরকম একটা ভাব চলে আসছে, তখন কি হয়েছে কটা আনসার হয়ে গেছে কি খ, ওরে বলে দিছো ভাইয়া এটা ক, কিন্তু নিজে লেখার সময় লেখছো কি খ। দেখছো কতটুকু ক্ষতিকর তারা, পরীক্ষা হলে তাদের থেকে সাবধান দূরে থাকতে হবে, ঠিক আছে, নাহলে ভাইয়া দিবে খাইয়া, ঠিক আছে। তাহলে এই গ্যাপের বিস্তারিত মনে রাখবা। আরেকটা জিনিস একটু মনে রাখবা, এটা একটু ক্লিয়ার করে দিই আমি, এটা হচ্ছে তোমাকে যদি বলা হয় সর্বজন স্বীকৃত মান কোনটা, ভালো করে খেয়াল করো, যদি সর্বজন স্বীকৃত মান বলে অ্যান্সার হবে IFRS, মান বলে অ্যান্সার কি হবে IFRS। কিন্তু যদি বলা হয় নীতি, সর্বজন স্বীকৃত নীতি কোনটা, তখন অ্যান্সার করবা কি গ্যাপ। ভালো করে খেয়াল করো, মান বললে কি IFRS আর নীতি বলে কি গ্যাপ। তো এই মানটা কিন্তু ইন্টারন্যাশনাল, তাহলে IFRS এর পূর্ণরূপটা কি লিখতে পারবা, IFRS এর পূর্ণরূপ কি লেখা যাবে, IFRS এর পূর্ণরূপটা কি হবে বলো তো, IFRS এর পূর্ণরূপ কি হবে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তবে মনে রাখতে হবে এই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই চারটার মধ্যে আবার দেখো কি একটা অবস্থা, এই প্রত্যেকটার আবার শব্দ দেখো চারটা করে, মানে প্রত্যেকটার মধ্যে চারটা করে মানে হচ্ছে লেটার আছে, দেখছো অবস্থাটা, তার মানে সবগুলোর মধ্যে চারটা একটা ব্যাপার আছে, সবাই চারটা করে বাচ্চা নিচ্ছে। তাহলে এখানে IFRS এর চারটা বাচ্চা, তো এই চারটা বাচ্চার মধ্যে IFRS এর যে চারটা বাচ্চা তার মধ্যে একটা বাচ্চা হচ্ছে মেরিট, একটা বাচ্চা কি মেরিট। তাহলে মেরিট কোনটা, IFRS এর মেরিট হচ্ছে S, তাহলে মেরিট হলে কি তার বাচ্চা কাচ্চা হয়েছে, তার সাথে একজন আছে, তার মানে এটা প্লুরাল ফর্মে হবে, কি ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে, মনে রাখবা। তাহলে স্ট্যান্ডার্ডের সাথে একটা কি বসাইতে হবে S। তাই গ্যাপের মধ্যে দেখো একটা বিবাহিত ছিল, কে বিবাহিত ছিল P, তাহলে বিবাহিত পিটার মানটা কি হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে এখানে কিন্তু পল, তো অনেকে কি লিখতে পারে পল লিখতে গিয়ে লেখা ফেলে পাল, আসলে প্রিন্সিপাল না, এই পাল না হয়ে হবে কি পল, PLES, প্রিন্সিপালস, নীতিমালা। তাহলে এটা কিন্তু বিবাহিত, খেয়াল করতে হবে, চারটার মধ্যে একটা কিন্তু বিয়ে করছে, বিয়ে করে বাচ্চা কাচ্চা করা হয়েছে সাইডটা, তো সাইডটার মধ্যে একটা হচ্ছে আবার বিবাহিত কি PRS। তো এগুলোর মধ্যে সবসময় কি লিখতে হবে, প্লুরাল ফর্মে লিখতে হবে, কোন ফর্মে, প্লুরাল ফর্মে লিখতে হবে, এগুলো কিন্তু প্লুরাল ফর্মে লিখতে হবে। তাহলে আমাদের 13 নম্বর কোশ্চেন শেষ, 13 নম্বর কোশ্চেন শেষ। এবার হচ্ছে 14 নম্বর কোশ্চেন লেখো, 14 নম্বর কোশ্চেনটা লিখে নাও, 14-15 শেষ, 14-15 এটা হচ্ছে, এটার আলোচনা করব না, একটু সংক্ষেপে বলে দিই। অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। এই প্রশ্ন এমসিকিউতে বহুবার আসছে, মানে বহুবার আসছে, এটা বলে আর শেষ করা যাবে না। অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া ব্যাখ্যা করো, অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া ব্যাখ্যা করো, অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া ব্যাখ্যা করো। অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এবার একটু খেয়াল করো, অবচয়টা কেন ব্যয় বন্টন প্রক্রিয়া বলা হয়, যে কোনো একটা স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে তার আর্থিক মূল্য কিন্তু ক্রমান্বয়ে কি পেতে থাকে, হ্রাস পেতে থাকে। সো ওই হ্রাস পাওয়া যে মূল্যটা, এটা বিভিন্ন বছরে কি করে দেওয়া হয়, তার আনুমানিক জীবনকালের বিভিন্ন বছরে এই স্থায়ী সম্পত্তির ব্যয়টা ভাগ করে দেওয়া হয়, বিধায় এটাকে বলা হয় কি ব্যয় বন্টন প্রক্রিয়া, তাই বলা হয় ব্যয় বন্টন প্রক্রিয়া। 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এটা আমি অলরেডি আলোচনা করছি, মুদ্রাস্ফীতির সময় লিফো অনুসরণ করা হয় কেন, মুদ্রাস্ফীতির সময় লিফো পদ্ধতি অনুসরণ করা হয় কেন। তো এটা তোমরা অলরেডি জানো, এটা আমি আলোচনা করছি, সো এটা আর বিস্তারিত বলবো না, কারণ এই মজুত পণ্য হিসাব রক্ষণ নিয়ে তোমাদের ফ্রি ক্লাস 20 হয়েছে। সো আজকে আমি ফ্রি ক্লাস 20 গ্রুপে মানে ইউটিউবে আপলোড করব, সো ওখান থেকে এই প্রশ্নটা পড়ে নেবে, এটা একবারে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মুদ্রাস্ফীতির সময় লিফো পদ্ধতি অনুসরণ করা হয় কেন, মুদ্রাস্ফীতির সময় লিফো পদ্ধতি অনুসরণ করলে কি কি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মুদ্রাস্ফীতির সময় লিফো অনুসরণ করা হয় কেন, কারণ আমরা জানি মুদ্রাস্ফীতির সময় লিফো অনুসরণ করলে কি করে, মজুত পণ্যের মূল্য কেমন দেখায় বলতে পারবে তোমরা,
বন্ধুরা মুদ্রাস্ফীতির সময় লিফি পদ্ধতি অনুসরণ করলে মজুদ পণ্যের মূল্য বেশি দেখায় না কম দেখায়, কে বলতে পারবা দেখি? মুদ্রাস্ফীতির সময় লিফি পদ্ধতি অনুসরণ করলে দেখে এটা কারা পারো? মজুদ পণ্যের সময় সরি কি বলে, মুদ্রাস্ফীতির সময় মজুদ পণ্য মূল্যায়নে লিফি পদ্ধতি অনুসরণ করলে মজুদ পণ্যের মূল্য কি দেখায়? ভেরি গুড, ভেরি গুড। এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। মুদ্রাস্ফীতির সময় যদি লিফি পদ্ধতি অনুসরণ করা হয় মজুদ পণ্যের মূল্য কেমন দেখায়? ব্যাখ্যা করো কেন দেখায়, আবার কম দেখায় বলেও দিতে পারে ডিরেক্ট। মুদ্রাস্ফীতির সময় কিন্তু মজুদ পণ্যের মূল্য কি দেখানো হয়? মুদ্রাস্ফীতির সময় মজুদ পণ্যের মূল্য কম দেখানো হয়। তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মজুদ পণ্যের মূল্য যদি কম দেখানো হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কেমন দেখানো হয় বলো তো দেখি? মজুদ পণ্যের মূল্য কম দেখাইলে বিক্রিত পণ্যের ব্যয় কেমন দেখানো হয়? মজুদ পণ্যের মূল্য কম দেখাইলে বিক্রিত পণ্যের ব্যয় কেমন দেখানো হয়? মজুদ পণ্যের মূল্য বেশি দেখাইলে বিক্রিত পণ্যের ব্যয় কেমন দেখানো হয়? ফার্স্ট কমেন্ট করতে হবে। আহা নড়াচড়া করিস না রে বেটা, বেশি বেশি বেশি। বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো, সবাই একটু কমেন্ট করতে হবে। যারা ক্লাস করতেছো বুঝলে তো বলবা, না বুঝলেও স্যারকে বলবা যে স্যার বুঝতেছেন এটা একটু বুঝাই দেন, ঠিক আছে? তো যারা বুঝতেছো ক্লাস করতেছো তারা কমেন্ট করবা। কোশ্চেন কি স্যার? কোশ্চেনটা হচ্ছে মুদ্রাস্ফীতির সময় লিফি পদ্ধতি অনুসরণ করলে তো মজুদ পণ্যের মূল্য বেশি দেখায়, মজুদ পণ্যের মূল্য কম দেখায়, মজুদ পণ্য কম দেখায়। মজুদ পণ্য কম দেখাইলে বিক্রিত পণ্যের ব্যয় কেমন দেখায়? মজুদ পণ্য কম হইলে বিক্রিত পণ্যের ব্যয় কেমন দেখায় সেটা জানতে চাইছি। ২৮ শেয়ার কিন্তু এখন ১৭৩টা শেয়ার, ২০০ শেয়ার হইলে কিন্তু ভালো হইতো, তাই না? একটা স্পিড আসতো। তাহলে এরকম ক্লাস কে আর লাগবে? আজকে 15টা কোশ্চেন পড়ছি ইনশাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে, ঠিক আছে? এরকম ক্লাস কে আর লাগবে? তাহলে ক্লাস লাগতে হইলে কিন্তু সেটাকে 200 বানাইতে হবে শেয়ার, ঠিক আছে? ক্লাস লাগলে কিন্তু 200 বানাইতে হবে। আমানা ইসলাম তোবা, গুড মর্নিং, গুড নাইট। ক্লাস কিন্তু শেষ হয় নাই, যারা চলে যাবে তারা গেলে যাওয়ার পরে কিন্তু আমি আরো ভালো ভালো কোশ্চেন করাবো যেগুলো আসবে পরীক্ষায়। কৃতির হয় তুমি চলে যাও, তারপর তুমি যাওয়ার পর ক্লাস আরো জমা করাবো, ঠিক আছে? তো যারা ক্লাসটা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাস শেষেই আশা রাখি তোমরা সবাই গ্রুপে নোটটা শেয়ার করবা, ঠিক আছে? যতগুলো কোশ্চেন পড়েছি সবটা শেয়ার করবা এবং সবাইকে বলবা যে আজকে ক্লাসটা যেন আমি তো ডিলিট করে দিব বলছি, তারপরে দেখি বিশেষ বিবেচনা এটা রাখা যায় কিনা। আমি যদি রাখি তাহলে ইউটিউবে দিব, এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে? আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, বন্ধু বান্ধবকে বলবা। দেখি ইনশাল্লাহ এরকম আরেকটা ক্লাস নেব। সো 2টা ক্লাস, 15টা প্রশ্ন দিচ্ছি, আর এরকম 15টা প্রশ্ন খুঁজে বের করে পড়াবো ইনশাল্লাহ। এর মধ্যে দেখবা যে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? 190টা শেয়ার হয়েছে, এখনো কিন্তু 200 হয় নাই, ঠিক আছে? তো আশা করি ক্লাসটা তোমরা অনেক বেশি উপকৃত হয়েছে এবং রিটেন পরীক্ষায় অ্যাকাউন্টিং এর কেমন টাইপের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে ভালো একটা আইডিয়া পাইছো তোমরা, ঠিক আছে? আর পরীক্ষায় ম্যাথ আসলে তো ম্যাথের নিয়মে ম্যাথ আসবে, যেভাবে তোমরা করছো ওই টাইপের প্রশ্নই আসবে। থিওরি আসলে ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নই হবে, আমি আশা রাখি। বাকিটা আল্লাহ জানে বা কর্তৃপক্ষ জানে তারা কেমন কোশ্চেন করবে। 196টা আর 2টা হইলে 200 200 হবে, 200 এই তো 200 হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। আশা করি তোমরা এমনভাবেই স্যারকে উৎসাহিত করবা, স্যারও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পড়ালেখার মধ্যেই থাকো, এখন সময় খুবই কম, অন্যভাবে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তাহলে আজকে অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আমি ফাহিম হাসান, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই ভালোভাবে পড়তে থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।